أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা সারাদিনের অনেকেরই অনেক কাজ থাকে, সেই কর্মব্যস্ততার পর নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই সময়টা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়গুলোকে কবুল করে নিক। এখান থেকে আমরা যা শিখব সেগুলো আমাদের যাতে প্রপারলি কাজে লাগাতে পারি আমাদের জীবনে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। তা আমরা বেসিক আইটি কোর্সের আজকে সেকেন্ড ক্লাসে আছি। লাস্ট ক্লাসের একটা বিষয় আমরা আলোচনা আজকে করে ফেলবো, সেটা হচ্ছে কাস্টম ফন্টস, যেটা গতকালকে মেবি দেখানো হয়নি আপনাদের ব্যাচে। সেটা দেখব, পাশাপাশি আজকের ক্লাসে যে বিষয়গুলো আছে সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা কোর্সটা এনজয় করতেছেন। আগে গত ক্লাসে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে আসলে এই কোর্সটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা আশাবাদী আপনারা প্র্যাকটিস করবেন রেগুলার। প্র্যাকটিস করলে আপনারই লাভ। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এটা একটা একেবারে প্র্যাকটিক্যাল একটা কোর্স। তো আমরা হচ্ছে যে বিষয়গুলো যেভাবে বোঝানো দরকার সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এতে যদি একটু সময় বেশিও লাগে, সেক্ষেত্রে আপনাদের কনসিডার করা দরকার যে আমাদের শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হচ্ছে। আর যেখানে আমাদের হচ্ছে জিনিসটা আপনারা সহজেই বুঝবেন, সেখানে আপনার খুব একটা সময় নেব না। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাব। তার আগে আমরা লাস্ট ক্লাসের এই বিষয়টা একটু দেখব, ইউজিং কাস্টম ফন্টস। অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে তো আমরা ফন্ট চেঞ্জ করা দেখছিলাম। ধরেন যে আমি এখানে একটা লেখা লিখে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ গুগল। ওকে। তো এই যে যে লেখাটা, এই লেখার ফন্টটা আমরা হচ্ছে চেঞ্জ করছিলাম গত ক্লাসে। কিভাবে চেঞ্জ করতে হয় এইখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে গ্রাভিটাস 1 এই ফন্টটা দিয়ে দিলাম। তো দুইটার কিন্তু স্টাইল দুই রকমের। তো এখন আমাদের এখানে কিন্তু অনেক ফন্ট আছে, কিন্তু এই ফন্টগুলোর বাহিরেও যদি আপনার কোনো ফন্ট প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? তখন আপনি অনলাইন থেকে একটা ফন্ট নামায়া আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। তো সেটার জন্য আমরা কোথায় যাব? আমরা গুগলে গিয়ে সার্চ করবো গুগল ফন্টস। যদি ইংরেজি ফন্ট দরকার হয় তাহলে গুগল ফন্টস লিখে সার্চ করবো। ঠিক আছে, এই যে fonts.google.com, এই সাইটটাতে আমরা চলে আসবো। এইখানে এসে আমার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা আমি ডাউনলোড করে ইউজ করতে পারবো। তা আমি যদি এখানে জাস্ট একটু লিখে দিই রুহুল আমিন, অথবা ছোট হাতের লিখি তাহলে আমি বুঝতে পারবো যে কোন ফন্টটাতে রুহুল আমিন কেমন দেখা যাচ্ছে। এখানে অনেক ফন্ট আছে, দেখেন এই যে একটা স্টাইলিশ ফন্ট আছে। তো এখানে আপনি নিচে যাইতেই থাকবেন, অনেক ফন্ট আপনার সামনে পড়বে, আপনার যেটা ভাল লাগবে সেটা ইউজ করতে পারবেন। এই যে গ্রাভিটাস 1, হ্যাঁ, গ্রাভিটাস। তো এই ফন্টটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম, আমাদের সাথে আছে। তো ধরেন যে আমার এই ফন্টটা, এই যে একটু টাইট টাইপের এই ফন্টটাই পছন্দ হয়েছে, অথবা আমরা আর একটু নিচে যাই, ধরেন একটু ডিফারেন্ট টাইপের একটা ফন্ট, এটা পছন্দ করি আমরা। ধরেন যে এই ফন্টটা, হ্যাঁ, প্যাসিফিকো, এই ফন্টটা আমরা ইউজ করতে চাই। তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে গেট ফন্টে ক্লিক করব। তো গেট ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু ফন্ট চলে আসছে, যেগুলো আমি আগেই আরো ডাউনলোড করছি বা ইউজ করার চেষ্টা করছি। তো এখান থেকে সবগুলো আমি এই যে ডাউনলোড অলে ক্লিক করলে সবগুলো ডাউনলোড হয়ে যাবে একসাথে। তো আমার এতগুলো দরকার নেই, আমি যেই ফন্টটা সর্বশেষ স্পেসিফিকও এইটাকে শুধু ডাউনলোড করতে চাই। এই যে এখানে ক্লিক করলাম ডাউনলোডে, তাহলে আমাদের এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডেস্কটপে রাখতেছি, সেভ করে দিলাম। ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে ওপেন করি, দেখি এই যে আমাদের টিটিএফ ফাইলটা পাওয়া যাচ্ছে, প্যাসিফিকো ডট টিটিএফ।
প্যাসিফিকো রেগুলার। এটাকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করব। এই যে ইনস্টল করে ফেললাম। ওকে ফাইন। তাহলে এখন আমরা এই যে প্যাসিফিকো লিখে সার্চ করলে কিন্তু আমরা এই ফোনটা খুঁজে পাবো। তা আমরা হচ্ছে চলে যাই এখান থেকে, প্যাসিফিকো লিখে সার্চ করতে পারি, অথবা আমি এখানে খুঁজতেও পারি, পি পি দিয়ে খুঁজতে পারি। ওকে, নিচের দিকে আসি, পি পি আছে কোথায়? এই যে পি আছে এখানে। তো আমাদের যেটা দরকার, আহ, যদি আমরা খুঁজে না পাই, হ্যাঁ এইখানে একটা মজার বিষয় আছে। ধরেন যে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কি হবে? আমরা ফোনটা আবার নাম দেখে আসি, PACI। হ্যাঁ, তো আমরা তো ইনস্টল করছি, এটা কনফার্ম। কিন্তু এখানে যদি খুঁজে না পাই, PAC লিখলাম, তারপর খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করতে হবে। ক্লোজ করে আবার ওপেন করব। তা আমি এটাকে একটু সেভ করে রেখে আসি, ডেস্কটপে একটু সেভ করে রাখি, হ্যালো ওয়ার্ল্ড নামে সেভ থাক। আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম। আবার এটাকে আমরা ওপেন করি। এবার দেখি আমরা খুঁজে পাবো আশা করি। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে প্যাসিফিকো, এই যে প্যাসিফিকো দেখেন, নতুন ফন্ট, রিসেন্ট চলে আসছে কিন্তু আমার এখানে। তো এই ফোনটা কিন্তু একটু আগেও আমার কম্পিউটারে ছিল না, আমরা অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করলাম। ওকে, তো এটা হচ্ছে যদি ইংলিশ ফন্ট হয়, তখন আমরা এই গুগল থেকে অনেক ফন্ট আছে, সেগুলো নিয়ে আসতে পারবো। গুগলের বাইরেও অনেকগুলা সাইট আছে, যেগুলো থেকে আপনি ফন্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন। বাংলার ক্ষেত্রে আমরা পরামর্শ দিই, লিপিঘর থেকে আপনি ফ্রিতে অনেক ফন্ট পাবেন। যদি বাংলা ফন্ট প্রয়োজন হয়, লিপিঘর.com, এইখানে আসেন। এইখানে অনেক ফন্ট আছে, তো আমরা এখান থেকে ফ্রি ফন্টে ক্লিক করি, ফন্ট থেকে ফ্রি ফন্ট। তো এই যে দেখেন, এখানে অনেকগুলা ফ্রি ফন্ট আছে। তারপর যেটা পছন্দ হয় সেই ফন্টটা আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন যে আলিনুর সংবাদপত্র বিচ্ছিন্ন মাত্রা, এই যে যে ফন্টটা আছে, এটা আমি ইউজ করতে চাই, অথবা আহ, সোনার বাংলা স্বাধীনতা 2.0, এই ফন্টটা ইউজ করতে চাই। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা এখান থেকে একটা ডাউনলোড করে দেখাই, ধরেন যে এই যে এই ফন্টটা, শহীদ তাহমিদ তামিম, এটা আমি ইউজ করতে চাই। তো এখানে আপনি লেখেও চেক করতে পারেন, ফন্টটা খুবই সুন্দর। ডাউনলোডে ক্লিক করলাম। তো আমরা টাকা পয়সা তাদেরকে কিছু দিব না, এটা ফ্রি ফন্ট, আমি আগ্রহী নই, এটাতে চাপ দিলাম, এখান থেকে ডাউনলোড করে ফেললাম। ওকে, ব্যাস, তাহলে আমাদের হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হচ্ছে? এই যে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করি। এইখান থেকে আমি হচ্ছে জাস্ট ইউনিকোডটাকে ইনস্টল করি, কারণ আমি বাকিগুলো আপাতত দরকার নেই। ইউনিকোডের দুইটা আছে, আমি হচ্ছে রেগুলার যেটা আছে, ইটালিক না, রেগুলারটাকে আমি জাস্ট ইনস্টল করে ফেললাম। তো আপনি সবগুলো ইনস্টল করবেন যখন আপনার প্রয়োজন হবে। তো এই যে যেই ফন্টটা আমরা নামাইলাম, শহীদ তাহমিদ তামিম, সেটা আপনি এখন এইখানে চাইলে খুঁজে পেতে পারেন। ঠিক আছে? তো এটাও যদি আবার খুঁজে না পান, তখন কি করতে হবে আমাদেরকে? আমাদের ওই যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে একটু ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার ওপেন করতে হবে। তো অনেক ক্ষেত্রে ওপেন করা লাগে না, অনেক ক্ষেত্রে মানে ক্লোজ করা লাগে না আর কি। আবার অনেক ক্ষেত্রে আপনার ক্লোজ করে আবার ওপেন করতে হয়। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে কিছু একটা লিখি, রুহুল আমিন লিখলাম। এবার আমি এটাকে একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি। কি ফন্ট ছিল জানি? তাহমিদ, তাই না? দেখি তাহমিদ নামে কোনো ফন্ট আমরা পাই কিনা। এই যে এলআই তে খুঁজতে হবে, কারণ হচ্ছে লিপি ঘরের ফন্টগুলো এলআই দিয়ে শুরু হয়। হ্যাঁ, এলআই, এই যে এলআই আদর নৈরিত। হ্যাঁ, শহীদ তাহমিদ, এই যে আমরা ফন্টটা কিন্তু পেয়ে গেছি। রুহুল আমিন, আমি যদি এখানে আরো কিছু লিখি, হাবিব খান আমার নাম, দেখছেন? সুন্দর একটা ফন্ট। তা আপনি যে কোনো ফন্ট এভাবে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সিস্টেম সবগুলা, সিস্টেম কিন্তু একই। ওকে, তো আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করতে চাই। আমরা হচ্ছে আজকের ক্লাসে যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথা শুরু করব। আমাদের আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল এবং এডিটিং, এই তিনটা জিনিস। খুবই সহজ এবং সিম্পল আলোচনা। আমরা গত ক্লাসে এখান থেকে ফন্ট নিয়ে আলোচনা করছিলাম এবং ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করছিলাম।
আমরা আজকে যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব খুবই সিম্পল। প্যারাগ্রাফ বলতে কি বোঝায় সহজে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্যারাগ্রাফ বলতে আপনি যতক্ষণ পর্যন্ত মানে একটা সেন্টেন্স হইতে পারে অথবা মাল্টিপল সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ হয়, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড এটাকে ডিফাইন করে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত একটা লাইন ব্রেক না দিচ্ছেন, এন্টার প্রেস না করতেছেন, ততক্ষণ পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়। তো আমি যদি এখানে একটা সিম্পল প্যারাগ্রাফ নিয়ে আসি, ইজ ইকাল টু লরেম 1/10, একটা প্যারাগ্রাফ নিব 10টা সেন্টেন্সে। এই যে আমাদের একটা কিন্তু প্যারাগ্রাফ হয়ে গেছে। ওকে, তো এটা ডামি হিসেবে নিয়ে নিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এটা আসলে রিয়েলি কোনো মিনিংফুল কথাবার্তা এমন কিছুই না। তো এই প্যারাগ্রাফের উপরে আমি একটা টাইটেল দিয়ে দিই, দিস ইজ এ টাইটেল। টাইটেলের টিটা আমি একটু বড় হাতে দিয়ে দিতে চাই। তো এই প্যারাগ্রাফ নিয়ে আমাদের আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে, দেখেন এই প্যারাগ্রাফে আমাদের বেশ কিছু টুলস আছে, যে এই জিনিসগুলো আমাদের লেখাগুলোকে সুন্দর করে ফেলবে যদি আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারি। ওকে, তার ভিতরে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে আমাদের তিনটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, লেফট, সেন্টার, রাইট। এই লেখাটা লেফটে থাকবে, লেফটে অ্যালাইন হয়ে থাকবে, নাকি সেন্টারে অ্যালাইন হয়ে থাকবে, নাকি রাইটে অ্যালাইন হয়ে থাকবে, সেটা আমরা এইখান থেকে ডিফাইন করতে পারি। তো এটা লেফটে দেখেন লেগে আছে, এটাও লেফটে লেগে আছে। এই প্যারাগ্রাফটা লেফটে লেগে থাকার কারণে কিন্তু আপনার প্রত্যেকটা লাইন দেখেন লেফট থেকে একেবারে পারফেক্ট সমানভাবে শুরু হয়েছে। এটা যদি লেফট না হয়ে রাইট অ্যালাইনমেন্ট হইতো, দেখেন আমি এখানে এইটাতে চাপ দিই, তাহলে কিন্তু আমার একেবারে ডান পাশটা একেবারে পারফেক্ট। কিন্তু বাম পাশটা নিয়ে তার কোনো টেনশন নেই, কারণ অ্যালাইনমেন্টটাই চেঞ্জ করে রাইটে দিয়ে দিছি। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। আরেকটা আছে সেন্টার। সেন্টার বলে মাঝখানে আর কি, দুই পাশ নিয়ে তার টেনশন নেই, মাঝখান থেকে সে শুরু করবে। তো এটা আরো সহজে বোঝা যাবে। এই যে এই লেখাটাকে যদি আমরা একটু দেখি, এটাও কিন্তু একটা প্যারাগ্রাফ, কারণ আমরা হচ্ছে লাইন ব্রেক দিয়ে ফেলছি এখানে। তো এইখান থেকে এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, লেফটে লেগে আছে দেখেন। আমি যদি এই সেন্টারে ক্লিক করি তাহলে এটা মাঝখান থেকে লেখাটা শুরু হইলো। আবার যখন আমি এই রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব, ডান পাশ থেকে লেখাটা শুরু হইলো। ওকে, তো এখন এইটা কিন্তু আমাদের অনেক সময় চমৎকার সব কাজে লাগে, যেমন একটা লেখাকে মাঝখানে আনবেন কিভাবে। তো জাস্ট হচ্ছে আপনি এই লেখার উপর ক্লিক করে সেন্টার এইটাতে চাপ দেন, তাহলে আপনার লেখাটা মাঝখান থেকে শুরু হবে। ইভেন আপনি এখান থেকে পরবর্তীতে যা কিছু লিখবেন, দিস ইজ এ টাইটেল অ্যান্ড এক্সটেন্ডেড। তো এইখানে আমি যাই কিছু লিখতেছি সেইগুলা কিন্তু আমার মাঝখানে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে দুই দিকে সে মুভ করতেছে, তাই না? আমরা একটা লেখাকে মাঝখানে নিয়ে আসতে পারি এই রাইট সেন্টার অ্যালাইনমেন্টের মাধ্যমে। এইগুলা শর্টকাট মনে রাখতে পারেন, কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল ই সেন্টার। কন্ট্রোল ইতে সেন্টার, কারণ হচ্ছে কন্ট্রোল সিতে তো কপি আছে আমাদের অলরেডি, এই কারণে কন্ট্রোল সিতে আর সেন্টার হচ্ছে না, কন্ট্রোল ই সেন্টার। ওকে, তো এটা গেল অ্যালাইনমেন্ট। এখন দেখেন আমি লেফট অ্যালাইনমেন্ট থাকলে আমার এই বাম পাশটা সুন্দর পারফেক্ট হচ্ছে। আবার যদি আমি রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে ডান পাশটা পারফেক্ট সুন্দর লাগতেছে সমান। আবার রাইট অ্যালাইনমেন্ট দিলে বাম পাশটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে। সেন্টার দিলে দুই পাশে এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমি যদি দুই পাশটা সমান চাই, যে এই পাশে যত যেমন একেবারে প্লেন সমান আছে, এই পাশটাও সমান থাকবে, বইয়ে আমরা লেখাগুলো দেখি না? এর জন্য আমাদের দিতে হয় জাস্টিফাই। এই যে লেফট, সেন্টার, রাইট, এরপর আরেকটা আছে আমার এখানে জাস্টিফাই। জাস্টিফাইতে যদি দিয়ে দিই তাহলে দেখেন দুই পাশটাই আমার সমান হয়ে গেছে, এই পাশও এই পাশও জাস্টিস করছে আর কি সে, দুই পাশটাই আমার সমান হয়ে গেছে। এই সমানটা সে করছে কিভাবে? যে মাঝখানে স্পেস যেগুলো আছে, স্পেসের একটা নির্দিষ্ট জায়গা আছে, যে স্পেস মানে হচ্ছে এতটুকু গ্যাপ সে দিবে। কিন্তু যখন আমরা জাস্টিফাই দেই তখন হচ্ছে এই স্পেসগুলোকে যেখানে যতটুকু দরকার প্রয়োজন অনুসারে বড় করে ফেলে। কোনো স্পেস সে বড় রাখে, কোনো স্পেস ছোট রাখে। দেখেন এই স্পেসটা কিন্তু আমার একটু ছোট, আর এই স্পেসটা কিন্তু আবার একটু বড়। তো প্রয়োজন অনুসারে এই গ্যাপগুলো সে বাড়ায় দিয়ে দুই পাশটা সে সমান করে ফেলে। তো এতে কি হয়, আমাদের লেখাগুলো সুন্দর লাগে, দুই পাশটাই আমার এখন সমান আছে। ফাইন, তাহলে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে জানলাম, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এরপরে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে
লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বা দূরত্ব কতটুকু হবে সেটা। এখন এই লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ যদি দূরত্ব ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার লেখা আরেকটা লেখার গায়ে উঠে যেতে পারে। ঠিক আছে? তো এখানে পারফেক্ট গ্যাপটা ঠিকঠাক মতো এখন যে গ্যাপটা আছে এটা কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু আমার এই গ্যাপটা যদি খুব বেশি হয় তখন খারাপ লাগবে, অথবা খুব কম হইলে খারাপ লাগবে। ঠিক আছে? তো এটা সাধারণত দেখেন, এই লাইন স্পেসিং এ যদি ক্লিক করি, ওয়ান হচ্ছে সিঙ্গেল স্পেসিং, দেখেন একটু কমে গেছে কিন্তু। তো ধরেন যে আপনার এক পৃষ্ঠায় নিয়ে আসতে হবে লেখাগুলা, তো সিঙ্গেল স্পেসিং দিলে লেখাটাও স্পষ্ট বোঝা যাচ্ছে, আবার জায়গাটাও কিন্তু কম লাগতেছে। কিছু কিছু পয়েন্টে আপনার ওয়ান ইউজ করতে হবে। সাধারণত 1.15 ইউজ করলে এটা সুন্দর লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে 1.5 ইউজ করা ভালো। যেমন আপনি অ্যাপ্লিকেশন লিখতেছেন, তো অ্যাপ্লিকেশন আমরা যখন একটা দরখাস্ত লিখি হাতে লিখলে তো পুরো পেজ ভরে যায়, কিন্তু আপনি যখন টাইপ করবেন তখন দেখবেন যে এই দুই তিন লাইন মানে জিনিসটা ফাঁকা ফাঁকা লাগবে। একটা অ্যাপ্লিকেশন লিখতেছেন, এইটুকুর ভিতরে আপনার অ্যাপ্লিকেশন শেষ, বাকি পেজটা পুরাটা ফাঁকা। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার প্যারাগ্রাফ, সরি, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার 1.5 এটা ইউজ করতে পারেন, বা বিভিন্ন জায়গাতে 1.5 ইউজ করা যায়। তবে এর চাইতে বেশি ইউজ করলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। প্রয়োজনে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন যখন আপনার প্রয়োজন, কিন্তু সাধারণত আমাদের লেখালেখিতে এত গ্যাপ আমরা ইউজ করি না। ঠিক আছে? তো আমরা এখান থেকে সাধারণত 1.15ই দেব। এরপরে লাগলে কমায় বাড়ায় আমরা এখান থেকে নিতে পারবো। এরপর আরেকটা চমৎকার অপশন হচ্ছে শেডিং। এই প্যারাগ্রাফ যেটা আছে, এই প্যারাগ্রাফে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে শেডিং বা ব্যাকগ্রাউন্ড কালার, প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। যেমন আমি এখান থেকে রেড দিয়ে দিলাম, ফুল প্যারাগ্রাফটাই কিন্তু আপনার এই যে রেড কালার হয়ে গেছে। যেমন এইখানে যদি আমি একটা শেডিং কালার দিই, ধরেন যে আমি সবুজ কালার দিয়ে দিলাম, দেখছেন আমার লেখা কিন্তু এইটুকু, কিন্তু আমার ফুল প্যারাগ্রাফ এরিয়া হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, ব্লক এলিমেন্ট। ঠিক আছে? তো এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আমার এই কালার পেয়ে গেছে। তা আবার যদি আমি ধরেন যে এটাকে কোনো কালার রাখতে চাই না, দুইটার কোনোটাতেই এইখান থেকে নো কালার করে দেব, তাহলে আর কোনো কালার রইল না। এটা তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। একইভাবে আমরা হচ্ছে এইখান থেকে চাইলে বর্ডার দিতে পারি। তো বর্ডার হচ্ছে চারোদিকে বর্ডার দেওয়া যায়, অথবা স্পেসিফিক আপনি লেফটে বটমে বর্ডার দিতে পারেন। যেমন ধরুন যে দিস ইজ এ টাইটেল, এটার নিচে আমি একটা বটম, নিচে একটা বর্ডার দিতে চাই, এর জন্য আমি এখান থেকে বটম বর্ডার দিয়ে দিব। তাহলে দেখেন বটম নিচে এই লেখার এই প্যারাগ্রাফের নিচে একটা বর্ডার হয়ে গেছে। তো এই বর্ডারটা আমরা চাইলে চারোদিকেও দিতে পারি, অল বর্ডার্স যদি দিয়ে দিই তাহলে চারোদিকে আমার বর্ডারটা চলে আসছে। ওকে? আর যদি বর্ডারটা রাখতে না চাই, নো বর্ডার্স দিয়ে দিব, তাহলে বর্ডারটা চলে গেল। এই ছিল আমাদের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শেডিং এবং বর্ডার। এরপরে যে বিষয়টা আমাদের খুবই ইন্টারেস্টিং, আমাদের অনেক সময় কাজে লাগে, সেটা হচ্ছে আমি যখন একটা লিস্ট তৈরি করি, তখন আমাদের এই যে ছোট ছোট বুলেট পয়েন্ট দিয়ে যদি লিস্ট তৈরি করতে চাই, তখন আমাদের এইখান থেকে বুলেট ইউজ করার সুযোগ আছে। তা আমি ধরেন যে আমাদের ফ্রুটসের একটা লিস্ট করবো, হ্যাঁ? ফ্রুটসের লিস্ট কেমন? ধরেন যে ফ্রুটস, ম্যাঙ্গো, ব্যানানা। লাইন হাইট অনেক বেশি, আমরা হচ্ছে কমাই দিই, এত বড় লাইন হাইট আমাদের দরকার নাই। তাহলে ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ, তারপরে আর কি কি আছে বলেন তো? জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট বানান, ঠিক আছে? এই রকমের আরো কিছু ফল ধরেন যে আপনি লিস্ট করলেন। তো এখান থেকে আমরা হচ্ছে এইগুলাকে যদি লিস্ট আকারে সুন্দরভাবে বুলেট পয়েন্ট সহ দেখাইতে চাই, তখন আমাদের যেটা করতে হয়, এটা সিলেক্ট করে এইখান থেকে বুলেটে ক্লিক করতে হয়। এই যে দেখেন, সুন্দর একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো এই যে বুলেট যেটা আছে, সার্কেল টাইপের ছোট ছোট সার্কেল, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই যে এইখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করব, এখান থেকে যেটা পছন্দ হয় আমার, ধরেন যে আমার এটা পছন্দ হইলো, সুন্দর একটা লিস্ট হয়ে গেছে। এবং এটা মজার বিষয় হচ্ছে এটা খুবই ডাইনামিক। আপনি যখন এন্টার প্রেস করে আরেকটা দিবেন, ধরেন যে আমি দিলাম হচ্ছে কলা, কলা মানে কলা মানে ব্যানানা আর কি। তারপরে দিলাম হচ্ছে কি দেবো, আবার আম দিলাম, অ্যাম। তা আপনি যখনই এন্টার প্রেস করতেছেন তখন অটোমেটিক আরেকটা নতুন আইটেম কিন্তু সে নিয়ে নিচ্ছে।
তো এইভাবে আমরা হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি ইউজ করতে পারেন। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আমি তো চাইলে বুলেট ইউজ করতেই পারি বিভিন্ন আইকন দিয়ে, পাশাপাশি আমি চাইলে নাম্বারিং করতে পারি। নাম্বারিং বলতে আমি এইগুলা কিছুই দেবো না, আমি 1 2 3 4 দেবো, যাতে বোঝা যায় যে কয়টা আইটেম আছে এখানে। ওকে, সেটার জন্য আমরা হচ্ছে এইগুলাকে সিলেক্ট করে এইখান থেকে যেটার পরে নাম্বারিং অ্যাড করে দিতে পারি। তাহলে 1 2 3 4 5 6 এগুলা কিন্তু চলে আসছে আমাদের। ঠিক আছে, তো এখান থেকে আমরা নাম্বারিং এর বিভিন্ন স্টাইল আছে। হ্যাঁ, রোমান সংখ্যা ইউজ করা যায়, এবিসিডি ইউজ করা যায়, এইভাবে ইউজ করার সুযোগ আছে। তো অনেকে আবার এটা বাংলাতে ইউজ করতে চায়, যে 1 2 3 4 যেটা আছে এটা আমি 1 2 3 এভাবে ইউজ করব। তো এটা খুবই সহজ, এখানে ক্লিক করেন, এটার পরে এই যে দেখেন এক, এটা সিলেক্ট করা আছে। এই অবস্থায় আপনি এটার ফন্টটা জাস্ট চেঞ্জ করে দেন। যেমন আনসি ফরম্যাটের ফন্ট দিতে হবে এখানে, ইউনিকোড ফরম্যাটের ফন্ট দিলে কিন্তু হবে না। যেমন আমরা হচ্ছে সুতুনিয়াম যে বিজয়ের যে ফন্ট, সহজ ভাষায় যদি বলি, এটা দিলে দেখেন 1 2 3 অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি যখন আবার নিচে আরেকটা কিছু তৈরি করব, সব কিন্তু আমার এই যে বাংলাতে নাম্বারগুলো আসতেছে। ওকে, তো এইভাবে জাস্ট ফন্ট চেঞ্জ করে দিলে আমার এটা বাংলা হয়ে যাবে। তো আমরা হচ্ছে ফন্টটা ইংলিশেই রেখে দিলাম। এরপর আরেকটা মজার বিষয় হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। ধরেন যে আপনি ম্যাঙ্গো যেটা আছে, এই ম্যাঙ্গো এর আরো কিছু মাল্টি লেভেল লিস্ট করবেন। ধরেন যে আমের আরো আরো কিছু প্রজাতি আছে, আপনি সেইগুলা এখানে আহ, লিখতে চান, সাবমেনু বা হচ্ছে সাব লিস্ট। এর জন্য যেটা করতে হয়, এখানে দেখেন মাল্টি লেভেল লিস্টের একটা অপশন আছে, সেখান থেকে আপনি বাছাই করতে পারেন যে আপনি কি রকমের মাল্টি লেভেল লিস্ট করবেন। তো আমি এই যে এটা দিয়ে দিলাম, এই যে 1 2 3 4 5 6 এভাবে তো আসবে। এরপরে ওয়ানের যদি চাইল্ড হয় তখন হচ্ছে 1.1 হবে, 1.1 1.2 1.3 এইভাবে চাইল্ড হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এন্টার প্রেস করলাম। এটা কিন্তু চাইল্ড হয় নাই, ওয়ানের পরে টু চলে আসছে সরাসরি। তো আমি যেটা করতে পারি, এখান থেকে ট্যাব চাপবো, টুতে এসা ট্যাব, ট্যাব একটা বাটন আছে কিবোর্ডে, ক্যাপস লকের উপরে একটা ট্যাব বাটন আছে, হ্যাঁ, চাপ দিলাম। দেখেন এই যে 1.1 চলে আসছে। তাহলে ম্যাঙ্গো এর প্রজাতি কি কি আছে, ধরেন যে হিমসাগর, তারপরে আছে আম্রপালি, তারপরে আছে হচ্ছে কি কি যেন আছে, আরো অনেক কিছু, হাড়িভাঙ্গা, এরকমের আরো বিভিন্ন আমের প্রজাতি আছে। তো ব্যানানা আপনি কলার আবার সাব পয়েন্ট বের করতে চান, বা হচ্ছে কলার বিভিন্ন প্রজাতি লিখতে চান, ধরেন যে সাগর কলা, সাগর কলা, সবরি কলা, তারপরে কি কবরি কলা, কবরি কলাও কিন্তু আছে, আপনাদের এলাকায় আছে কবরি কলা। তারপরে হচ্ছে আইট্টা কলা কয় অনেক, আমাদের আঞ্চলিক ভাবে অনেক দানা থাকে। তো এই যে আপনি হচ্ছে সাব পয়েন্ট তৈরি করতেছেন, যেমন ধরেন যে আম্রপালি যেটা আছে এটারও যদি আমি সাব পয়েন্ট বের করতে চাই তখন কি হবে, জাস্ট এন্টার প্রেস করে ট্যাব চাপবো আবার। তাহলে 1.2 ছিল আম্রপালি, আম্রপালির আবার চাইল্ড বের করতে চাই আমরা 1.2.1। তা আম্রপালির চাইল্ড করলাম ধরেন যে কিছু একটা, মাথায় আসতেছে না, 1.2.1 হয়েছে দেখছেন, 1.2.2 1.2.3 1.2.4। এইভাবে আপনি সাব আইটেম তৈরি করতে পারেন, একটা আইটেমের ভিতরে আরো আইটেম এভাবে তৈরি করতে পারেন। তো এইগুলা সবই লিস্টের কাজ, কিছু হচ্ছে অর্ডার লিস্ট, কিছু আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট হচ্ছে যেগুলা নাম্বারিং আমরা দেখে বুঝতে পারি যে কয়টা আইটেম আছে, আর যেগুলা এই যে বুলেট দিয়ে করি এগুলো আনঅর্ডার লিস্ট, আপনার হচ্ছে শুধু আইকন থাকে, হ্যাঁ। তো এটা আমরা ইউজ করতে পারি এখান থেকে। আমরা হচ্ছে আবার প্যারাগ্রাফটা নিয়ে আসি 1/10। এবার আরেকটা জিনিস আছে আমাদের ইনডেন্টেশন। ইনডেন্টেশনটা আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগে। আমি ধরেন যে এখানে আরেকটা প্যারাগ্রাফ নিই, ধরেন 1/5। তো ইনডেন্টেশনটা এখানে দেখেন দুইটা অপশন আছে। ইনডেন্টেশন অর্থাৎ আপনি এই যে যে লেখাটা এখান থেকে শুরু হয়েছে আমার, এইখান থেকে শুরু না করে একটু দূরে থেকে শুরু করতে চাই।
তখন আপনি ইনডেন্টেশনটা একটু বাড়ায় দিতে পারেন। তাহলে কি হবে, এখান থেকে হাফ ইঞ্চির জায়গা পরে এই লেখাগুলো শুরু হবে, এই প্যারাগ্রাফটা শুরু হবে। তা আমি এখান থেকে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। তা আমরা ইনক্রিজ করে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো কোনো একটা প্যারাগ্রাফকে যদি আপনি এভাবে সরাই ফেলতে চান একটু দূরে থেকে, তা আপনি যত ক্লিক করবেন তত দূরে এটা যাইতে থাকবে। ঠিক আছে, আবার ব্যাক করলে ব্যাক আসছে। তো এইভাবে আমরা হচ্ছে ইনডেন্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। যেমন আমরা এখন ইংলিশ লিখতেছি বা বাংলা লিখতেছি, এইগুলা কিন্তু স্বাভাবিকভাবে একটা লেখা, এই ভাষাগুলো বাম দিক থেকে ডান দিকে যায়। লেখলে বাম দিক থেকে লেখা শুরু হয়, ডান দিকে এই লেখা যাইতে থাকে আস্তে আস্তে। কিন্তু আপনি আরবির কথা চিন্তা করেন, উর্দুর কথা চিন্তা করেন, ফার্সির কথা চিন্তা করেন, এইগুলা কিন্তু আবার ডিফারেন্ট। সেগুলো আবার উল্টা আরটিএল, ডান দিক থেকে বাম দিকে আসে। তো যখনই আপনি ইংলিশ, বাংলা এইগুলা লেখেন, তখন আপনার হচ্ছে লেফট থেকে রাইট এইটা সিলেক্ট থাকে এবং সিলেক্ট রাখতে হয়। কিন্তু আরবি লেখার ক্ষেত্রে আপনাকে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হয়, আরটিএল, ডান দিক থেকে বাম দিকে। দেখেন এটা দিয়ে দিলাম, এটা কিন্তু এখন ডান দিক থেকে বাম দিকে আসছে। একটা মৌলিক পার্থক্য আছে, দেখেন আমার এই অ্যালাইনমেন্ট আর টেক্সট ডিরেকশন কিন্তু এক না। টেক্সট ডিরেকশনটা হচ্ছে ভাষার সাথে সম্পর্কিত, আপনি আরবি লিখলে টেক্সট ডিরেকশন রাইট থেকে লেফটে নিয়ে আসবেন, বাংলা লিখলে লেফট টু রাইট লিখবেন। কিন্তু অ্যালাইনমেন্টটা হচ্ছে ডিফারেন্ট, যে এটা কোন পাশ থেকে অ্যালাইন হবে। একটা আরবি লেখাকে আপনি রাইট অ্যালাইনমেন্ট বা লেফট অ্যালাইনমেন্ট দিতে পারেন বা সেন্টার অ্যালাইনমেন্ট দিতে পারেন, ওইটা জাস্ট সাজানোর বিষয়। কিন্তু এটা কিন্তু ভাষার বিষয়। ওকে, এরপরে এখানে একটা সর্টিং এর বিষয় আছে। ধরেন যে আপনি এখানে কিছু লিখলেন ম্যাঙ্গো, ব্যানানা, তারপরে হচ্ছে উম, আম, জাম, কাঁঠাল, কলা। তো এইগুলাকে আপনি যদি সাজাইতে চান অ্যাসেন্ডিং অর্ডারে বা এ টু জেড, যেই আহ, একটা অর্ডার, সেই অর্ডারে যদি আপনি সাজাইতে চান, তখন আপনি এখান থেকে এই যে সর্ট, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে কি হবে, এই যে প্যারাগ্রাফ ওয়াইজ টেক্সট অ্যাসেন্ডিং, ওকে চাপ দেবো জাস্ট। দেখেন এই যে প্রথমে আম, এতে আম, বিতে ব্যানানা, তারপরে সি থাকলে সি আসতো, সি নাই, যে শুরু হয়ে গেছে, কে, কে, এম। এটাকে আমি আবার যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, এই যে অ্যাসেন্ডিং ছিল, এটাকে ডিসেন্ডিং দিয়ে দিই, তাহলে উল্টা দিক থেকে ম্যাঙ্গো, কলা, কাঁঠাল, জাম, ব্যানানা, আম, উল্টা দিক থেকে অর্ডার হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমার হচ্ছে আরেকটা অপশন, সেটা হচ্ছে আমার প্যারাগ্রাফ মার্ক। ঠিক আছে, এই প্যারাগ্রাফ মার্কটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনি কোথায় কোথায় লাইন ব্রেক দিচ্ছেন, এন্টার প্রেস করছেন, সেইগুলো দেখা যাবে। এই যে এখানে আপনি একটা এন্টার দিচ্ছেন, এখানে একটা এন্টার দিচ্ছেন, আর কোথায় কোথায় স্পেস দিচ্ছেন সেইগুলো দেখা যাবে এই যে ডট দিয়ে। দেখছেন, এই ডটগুলো মানে হচ্ছে এক একটা স্পেস। তা আপনি যদি এখানে কোনো দুইটা স্পেস দিয়ে দেন, এই যে দুইটা ডট, যতগুলা স্পেস দিবেন ততগুলা ডট। ঠিক আছে, তো এটাকে যদি আমি তুলে দিই, তখন দেখেন এই যে বুঝতে যাচ্ছে যে এখানে স্পেস। এই প্যারাগ্রাফ মার্ক দিয়ে জাস্ট বোঝা যায় যে আমি প্যারাগ্রাফ কোথায় শেষ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু প্রিন্টে সাধারণত আসে না, প্যারাগ্রাফ জাস্ট দেখার জন্য এটা কাজে লাগে। তো আমরা মোটামুটি প্যারাগ্রাফ সম্পর্কিত যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। এগুলো কিন্তু আমাদের মানে রিয়েল লাইফ কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, এরপরে একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে স্টাইল। দেখেন এখানে বেশ কিছু স্টাইল দেওয়া আছে, আপনি সেগুলো আপনার লেখাতে ইউজ করতে পারেন। এইগুলা জাস্ট প্রি ডিফাইন্ড বেশ কিছু স্টাইল আছে, এগুলো আপনি ইউজ করতে চাইলে এখানে ক্লিক করে আপনি ধরেন যে এই টাইটেল, এইটা ইউজ করতে চান, দেখেন আপনার সব পুরো প্যারাগ্রাফটাই ওই স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, তো এটার চাইতে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে নিজের মতো একটা স্টাইল তৈরি করতে পারেন। এটার জন্য যাইতে হবে কোথায়, এই যে এইখানে, এইখানে গিয়ে দেখেন ক্রিয়েট এ স্টাইল। আমি একটা স্টাইল তৈরি করব, তৈরি করলাম হচ্ছে টু ব্যাচ টু নামে আমি একটা স্টাইল তৈরি করব। ওকেও দিতে পারি অথবা মডিফাই করে ফেলতে পারি, আমার স্টাইলটা কেমন হবে সেটা আমি দেখা দিতে পারি। যে স্টাইল হবে হচ্ছে আমার ফন্ট হয়ে যাবে, এই যে যে আমরা ফন্ট নিলাম প্যাসিফিকো, এই ফন্টটা হবে। এটা একটু হচ্ছে আন্ডারলাইন হয়ে যাবে,
এটার কালার হয়ে যাবে ধরেন যে লাল। এই রকমের আমি একটা স্টাইল বানাইলাম। ফন্ট সাইজ হয়ে যাবে 20। ওকে। তো এইখানে নিচে একটা অপশন আছে, অনলি ইন দিস ডকুমেন্ট। এটা যদি দেন তাহলে শুধু এই ডকুমেন্টেই এটা পাবেন। আর যদি নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট এটা দেন তাহলে পরবর্তীতে আপনি যত ডকুমেন্ট ওপেন করবেন এটা সেভ থাকবে আর কি। পরবর্তীতে আপনি অন্য ডকুমেন্টে গিয়েও এটা পাবেন। তো এটা অন করে দিয়ে ওকে চাপ দেন। তাহলে দেখেন আমার এইখানে একটা নতুন স্টাইল অ্যাড হয়ে গেছে। তারপরে যখনই যে কোনো একটা লেখাতে আপনি যদি এটা ইউজ করতে চান, যেমন ধরেন যে আমি এইখান থেকে এই লাইনটাকে ওই স্টাইল দিতে চাই, জাস্ট এই লাইনে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলে ওই স্টাইল হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি স্টাইল, কিছু স্টাইল আপনার মতো স্টাইল সেভ করে রাখতে পারেন। জাস্ট এক ক্লিকে ওইটা আপনি পেয়ে গেলেন। ওকে। তো এটাকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। যেমন এই যে আমি একটা স্টাইল বানাইছিলাম, এটাও চাইলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো হয়ে গেল আমাদের মোটামুটি আহ, বিষয়গুলো। এবার আমরা হচ্ছে এখানে আরো 2-3টা টুলস আছে, এইগুলা দেখে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। যেমন আমি যদি এখানে একটা আবার প্যারাগ্রাফ নিয়ে আসি, তো এখান থেকে আপনি যদি কোনো একটা শব্দ বা কোনো একটা লাইন বের করতে চান, ধরেন যে আপনার ডকুমেন্টটা অনেক বড়, হ্যাঁ, 200 পৃষ্ঠার একটা ডকুমেন্ট রেখে ফেলছেন, তো সেখান থেকে স্পেসিফিক যদি কোনো কিছু খুঁজে বের করতে চান তখন আপনি এই যে ফাইন্ড ইউজ করতে পারেন। তো ফাইন্ড ইউজ করে আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ম্যাগনা, এটা লিখে সার্চ দিই। এই যে দেখেন ম্যাগনা নামে 2টা শব্দ এখানে আছে, দেখা যাচ্ছে টু রেজাল্টস। কোথায় কোথায় আছে? এই যে এই 2 জায়গায় আছে। তো কোনো একটা কিছু সহজে খুঁজে বের করা যায় এই ফাইন্ড দিয়ে। এরপর আছে রিপ্লেস। ধরেন যে আপনি মাগনা বা ম্যাগনা যেটা আছে এটাকে আমরা হচ্ছে রিপ্লেস করে দিতে চাই কি দিয়ে? আমরা হচ্ছে যমুনা দিয়ে রিপ্লেস করে দেব। এই মাগনাটাকে যমুনা দিয়ে রিপ্লেস করে দেব। তো ফাইন্ড হোয়াট, এখানে মাগনা লেখা, আপনি হাতেও লিখতে পারেন, সমস্যা নেই। এখানে কি দিয়ে রিপ্লেস হবে? দিয়ে দিলাম হচ্ছে যমুনা। ওকে। তো একটা একটা ধরে ধরে রিপ্লেস করতে পারেন, আমরা হচ্ছে একবারে রিপ্লেস অল দিয়ে দিলাম। ওকে। দেখেন এখন আর এই যে মাগনা শব্দটা নাই। মাগনা লিখে যদি এবার আমরা সার্চ দিই, দেখেন নো ম্যাচেস, কোনো কিছু খুঁজে পাইনি। কিন্তু আমরা যদি এবার যমুনা লিখে সার্চ দিই, যমুনা কিন্তু ঠিকই খুঁজে পাইছি 2টা। কারণ ওই 2টা শব্দ চেঞ্জ করে এই যমুনা হয়ে গেছে। যেমন ধরেন যে আপনাদের ধরেন অনেক আগের একটা লেখা ডকুমেন্টস ছিল, তো এর ভিতরে আপনাদের যশোর জেলার নামের বানান ইংলিশ চেঞ্জ হয়ে গেছে। তো এই যে চেঞ্জ হইলো, আপনি প্রত্যেক জায়গায় ধরে ধরে চেঞ্জ করবেন, সময় সাপেক্ষ বিষয়। তা আগের ভুল বানানটা দিয়ে বা আগের বানানটা দিয়ে আপনি প্রথমে খুঁজে বের করে আপনি সবগুলা একসাথে এটাকে আপনি রিপ্লেস করে দিতে পারেন নতুন বানানে। ঠিক আছে। এরপরে এখানে সিলেক্ট এর অপশন আছে। সিলেক্ট অল একটা অপশন। আপনার এখান থেকে সব সিলেক্ট হয়ে যাবে যদি আপনি এখান থেকে সিলেক্ট অল দেন। দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। তো সব সিলেক্ট করে কি করে? সব সিলেক্ট করে হচ্ছে ডিলিট করে দিতে পারেন আপনি। এইগুলাকে ভিন্ন একটা কালার দিতে পারেন। সিলেক্ট করার পর যা যা করা যায় অল সিলেক্ট করে আপনি সেই সব কাজই করতে পারবেন। তো অল সিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ চাপলে এই যে আমাদের সব সিলেক্ট হয়ে গেছে। ওকে। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এখানে সিলেকশন প্যান আছে, সিলেক্ট অবজেক্ট আছে, এগুলো আমরা পরে দেখব। সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আপনাদেরকে দেখাই। যেমন ধরেন যে আমি এখানে এই লেখাটাকে আমি হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন একটু কালার দিলাম। তো এই যে যে স্টাইল, সেম স্টাইলটা আমি ফরম্যাট পেন্টার দিয়ে এই লেখাটাকেও দিয়ে দিলাম। তাহলে আমাদের 2টা লেখা সেম স্টাইলের। আমি চাচ্ছি এই রকমের স্টাইলের যত লেখা আছে সবগুলো একসাথে আমি সিলেক্ট করব। তাহলে আমি এই স্টাইলটা দেখাই দিলাম। এখান থেকে সিলেক্ট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। তাহলে দেখেন এই 2টা কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে। এখন আপনি যেহেতু এই স্টাইলের সবগুলা ধরছেন একসাথে, আপনি চাচ্ছেন যে সবগুলা হেডিং এর বা সবগুলা এই স্টাইলের লেখা ফন্ট সাইজ চেঞ্জ করে দিব আমি। ফন্ট সাইজ এখন 12 আছে, আমি আহ, বাড়াই দেব। দেখেন একসাথে কিন্তু যেহেতু 2টা একসাথে আমার সিলেক্ট হয়ে গেছে, 2টা একসাথে আমি ফন্ট বাড়াই দিতে পারতেছি। ওকে। তো এইভাবে আমরা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটার মাধ্যমে এক স্টাইলের সবগুলা লেখা ধরতে পারবো।
তো আমরা হচ্ছে যদি একটু ওভারভিউ করি আমাদের আজকের ক্লাসে কি কি শিখলাম। আমরা হচ্ছে গত ক্লাসের একটা বিষয় বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে কাস্টম ফন্ট। সেটা আমরা কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেটা দেখলাম এবং ইউজ করাও দেখলাম। পাশাপাশি আমরা প্যারাগ্রাফ সম্পর্কে জানলাম, প্যারাগ্রাফ নিয়ে আমাদের টুকটাক কি কি কাজ করার সুযোগ আছে সেগুলো আমরা করলাম। স্টাইলে আমরা নিজেদের মতো করে সেভ করে রাখতে পারি। আমরা হচ্ছে কোন একটা শব্দ খুঁজে বের করতে পারি ফাইন্ডের মাধ্যমে, কোন একটা শব্দকে অন্য একটা শব্দ দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি একসাথে অনেকগুলা রিপ্লেসের মাধ্যমে। সিলেক্ট থেকে আমরা সিলেক্ট অল দেখলাম এবং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এই পার্টটুকু আমরা দেখলাম। তো আমরা যদি একটু চলে আসি আমাদের ক্লাসের মূল আলোচনা, এগুলাই ছিল। আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্কটা করতে হবে আপনাদেরকে, যেটা সেটা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ লিখে ফেলবেন। টাইপ এ প্যারাগ্রাফ অন মাই ডেইলি রুটিন। আপনার ডেইলি রুটিনের উপর একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে হবে। তা আপনি সারাদিনে কি কি করেন সেগুলো সুন্দরভাবে লিখবেন। সকালে ঘুম থেকে ওঠেন, উঠে হচ্ছে অজু করেন, অজু করে নামাজ পড়েন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত, তারপরে দুইটা হাদিস পাঠ করেন। তা আপনার যে স্ট্রাকচার আছে সারাদিনের, সেইভাবে আপনি সাজাবেন। ইউজ অ্যাট লিস্ট টু বিল্ড ইন স্টাইল ফ্রম স্টাইল গ্রুপ। এই যে আমরা স্টাইল দেখাইলাম না, সেই স্টাইল থেকে আপনি কিছু স্টাইল অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ইউজ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টু রিপ্লেস এ ওয়ার্ড চেঞ্জ মর্নিং টু ইভিনিং। এটা আপনি প্র্যাকটিসের জন্য করেন। ধরেন যে সকালবেলা আমি এইটা করি, সকালবেলা আমি এইটা করি। তো এই যে মর্নিং শব্দটা যে ব্যবহার করছেন, সেইগুলোকে আপনি রিপ্লেস করে দেখেন না আপনি ইভিনিংয়ে কনভার্ট করতে পারেন কিনা। আপনার ডকুমেন্টে যতগুলা মর্নিং শব্দ আছে সেগুলাকে ইভিনিং করতে পারেন কিনা। ইউজ বোল্ড অ্যান্ড ইটালিক অন ইম্পর্টেন্ট ওয়ার্ডস। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি বোল্ড এবং ইটালিক করে ফেলতে পারেন। এবং আপনি বুলেট নাম্বারিং, যেগুলো আমি দেখাইলাম ক্লাসে, বুলেট এবং নাম্বারিং ইউজ করেন লিস্ট তৈরি করার জন্য। ফাইনালি আপনি হচ্ছে ডেইলি রুটিন নামে সেভ করেন, ডক্স আকারে সেভ করে রাখেন পরবর্তীতে এডিট করার জন্য। কিন্তু আমাদের সাথে পিডিএফটা শেয়ার করবেন। পিডিএফ কীভাবে সেভ করতে হয় এটা তো আমি গত ক্লাসে দেখাই দিছি। তো পিডিএফ তৈরি করে আমাদের সাথে শেয়ার করবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, প্র্যাকটিসের বিকল্প নাই। সর্বোপরি এটা আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া, ছোট একটা কাজ দেওয়া, কিন্তু হোমওয়ার্কে বড় কোনো কাজ দেওয়া না। কিন্তু আপনি হোমওয়ার্ক করে বসে থাকলে কিন্তু হবে না। আমি ক্লাসে যা যা দেখাইলাম সব কিছু কিন্তু আমার ওই হোমওয়ার্কের ভিতরে কভার করে না, হোমওয়ার্কে অল্প কিছু জিনিস কভার করে। তা আমি ক্লাসে যা যা দেখাইছি এই সব কিছু জিনিস আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর তারপরে হোমওয়ার্কটা করবেন। ওকে, আগে প্র্যাকটিস, সব কিছু দেখবেন, অ্যান্ড ফাইনালি আপনি হোমওয়ার্কটা করবেন। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের মোটামুটি অনেকটা সময় চলে যায়, সেই জায়গা থেকে আমরা মূল ক্লাসের আলোচনাটা এখানে শেষ করি। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা ধীরে ধীরে হ্যান্ড রেজ করতে থাকেন। ওকে, তাহলে রেডি প্রশ্নোত্তরের জন্য? সাজিদ, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আমার মূলত দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হলো যে আপনি ওই যে নাম্বারগুলো যখন বাংলাতে চেঞ্জ করছিলেন তখন মানে আমাদেরকে বলছিলেন আর কি যে যে আহ, আহ, মানে কি একটা বলছিলেন যে আনসিতে না থেকে ইউনিক কি একটা বলছিলেন আর কি, ওটা আমি বুঝিনি, ওটা মানে কি বুঝিয়েছেন? আচ্ছা, আবার বোঝাবো, আপনি বলেন আরেকটা প্রশ্ন কি। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে ভাইয়া মানে কাস্টম ফন্ট কিভাবে করব সেটা বুঝিনি, সেটা আরেকবার একটু বললে ভালো হতো। কাস্টম ফন্টটা ডাউনলোড করা বুঝতে পারছেন, কিভাবে ডাউনলোড করতে হয়? জি জি, ডাউনলোড বুঝাচ্ছি কিন্তু ইউজ করবো কিভাবে, মানে আমার ওখানে ওখানে কি ইনস্টল অটোমেটিক করা আপডেট? বুঝতে পারছেন? ইনস্টল কিভাবে করতে হয়, তিনটা ধাপ কিন্তু। প্রথমে ডাউনলোড, তারপরে ইনস্টল, তারপরে হচ্ছে আপনি এখানে খুঁজে পাবেন। যদি ইনস্টল হয়ে যায়, ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি কি নামে ফন্টটা ডাউনলোড করছেন সেই নামে, যেমন আমি হচ্ছে শহীদ তাহমিদ তামিম এই ফন্টটা ডাউনলোড করছি, তাই না? জি। এখন আপনি হচ্ছে এটাকে এই নামে খুঁজে পাবেন এইখানে, এই যে
শহীদ, তাহমিদ, তামিম। তো এখন স্টেপ হচ্ছে আমার তিনটা: প্রথমে ডাউনলোড, তারপরে ইনস্টল, তারপরে এখানে খুঁজে বের করা। যদি খুঁজে পান তো ভালো, সরাসরি; খুঁজে না পাইলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে আবার ওপেন করলে মাস্ট আপনি খুঁজে পাবেন, কারণ আপনার কম্পিউটারে এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। কাজ এইটুকুই। মানে এখানে আপনি আপনি খুঁজে বের করেন না যে আমি হচ্ছে সুতুনিয়াম যে ফন্ট ইউজ করব বা অন্য একটা ফন্ট ইউজ করব। তো এইখানে আপনি খুঁজে বের করেন কিভাবে? আপনি জানেন যে আমার কম্পিউটারে এই ফন্টটা আছে। তো নতুন ফন্ট যখন আপনি একটা ইনস্টল করলেন তখন এটাও এই লিস্টে চলে আসে জাস্ট। পার্থক্য, আলাদা কোনো পার্থক্য না, কাস্টম ফন্ট বলতে আলাদা কিছু না। এইখানে যে ফন্টগুলো আসছে সেইগুলো মাইক্রোসফট ওয়ার্ডের সাথে বিল্ড ইন অনেকগুলো ফন্ট আছে। আর কিছু ফন্ট আমি হয়তো বা ম্যানুয়ালি ইনস্টল করছি, অথবা আপনি ইনস্টল করছেন আপনার কম্পিউটারে। কনসেপ্টটা এটাই। তাহলে থার্ড স্টেপটা হচ্ছে এটা, আপনি খুঁজে বের করে এখানে এটা অ্যাপ্লাই করেন। যেমন ধরুন যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে এই যে লি আলিনুর বহুব্রীহি এই ফন্টটা দিয়ে দিলাম। এটাও কিন্তু সাধারণত কম্পিউটারে থাকে না। আমি হচ্ছে ওই যে লিপিঘর থেকে ডাউনলোড করে ইনস্টল করছি, এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। তা আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, অথবা পাওয়ার পয়েন্ট ইউজ করেন, অথবা প্রিমিয়ার প্রো, ফটোশপ ইউজ করেন, সব জায়গাতে দেখবেন আপনার এই ফন্ট অ্যাভেলেবল, কারণ ফন্টটা ইনস্টল হয় আপনার কম্পিউটারে। ওকে। আচ্ছা, এবার আসেন আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে ওই নাম্বার আনসি ফরম্যাট নিয়ে একটু টেনশনে আছেন। দেখেন আপনারা, আমরা যখন বাংলা লিখি এটার ব্যাপারে আপনাদের, হ্যাঁ, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এখন আমাদের মূলত সিলেবাসে যে বিষয়গুলো আছে, মৌলিক বিষয়গুলা আলোচনা হয়। ডিপে আমরা কিন্তু খুব একটা যাইতে পারি না, কিছু কিছু পয়েন্ট আছে, আলোচনাটা একটু ডিপে না গেলে আসলে বোঝা মুশকিল। তো এইখানে আমি যখন বাংলা লিখি কিভাবে লিখি একটু খেয়াল করেন। আমি বাংলা লেখার সহজ রাস্তা হচ্ছে, ইউনিকোডে একটা লেখা যায়, ওই যে অভ্রতে আমরা যে লিখি না, অভ্রতে লিখলে জি। ওই ইউনিকোড ফরম্যাটে আমরা সাধারণত লিখি। আমি লিখলাম হচ্ছে আমি আমার দেশকে ভালোবাসি। এই যে একটা স্টাইলে কিন্তু আমি লিখলাম, এইটা আচ্ছা। মূলত হচ্ছে ইউনিকোড ফরম্যাটে আমি লিখছি। কিভাবে বুঝলাম ইউনিকোড? আমি তো কনফার্ম আমি ইউনিকোডে লিখছি। আমি এই যে উপরে এটাকে উঠাই দিই, বিজয়টাকে, দেখেন এই যে বিজয় ইউনিকোডে লিখছি আমি। এই সেম লেখাটাই আমি হচ্ছে ধরেন আমি বিজয় আনসি ফরম্যাটে লিখবো, এই যে বিজয় ক্লাসিক যেটা আছে সেটাতে লিখবো। তো বিজয় ক্লাসিক লিখতে হলে আমাকে সুতুনিয়াম যে ফন্ট বা হচ্ছে আনসি ফরম্যাটের কোনো একটা ফন্ট ইউজ করতে হবে। তো আমি লিখলাম আমি আমার দেশকে ভালোবাসি। তো পার্থক্যটা কোথায়? মানে দুইটা জায়গাতে পার্থক্যটা কোথায়? দুইটাই কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। দুইটা হয়তো বা দেখতে ডিফারেন্ট, দেখতে ডিফারেন্ট এটাও সমস্যা না, আমি এটা ঠিক করে দিব। জাস্ট এখান থেকে সোলাইমানি লিপি ফন্টটা দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, দুইটা দেখতে একই রকম মোটামুটি, দেখতে একই রকম লাগতেছে না? কিন্তু পার্থক্যটা জি। হচ্ছে, দেখেন আমি এইটাকে যদি কপি করে আমি ব্রাউজারে পেস্ট করি, ধরেন যে আমি আপনাকে পাঠাবো, মেসেঞ্জারে পাঠাবো ধরেন, বা আমি এই যে গুগলে সার্চ করি, এই যে আমি আমার দেশকে ভালোবাসি, এটা কিন্তু এখানে সুন্দরভাবে আসছে, তাই না? কিন্তু এই যে নিচের যে লেখাটা আনসি ফরম্যাটে যেটা লিখছিলাম আমি, এটাকে আমি ধরেন যে কপি করলাম, কপি করে এবার যদি আমি ব্রাউজারে আসি বা গুগলে এসে আমি এটাকে যদি আবার সার্চ করার চেষ্টা করি, এখানে দেখেন লেখাটা কি আসছে। এই লেখাটা কিছু বোঝা যাচ্ছে? জি। আমি আমার দেশকে ভালোবাসি, এরকম কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই যে এই ফরম্যাটটা হচ্ছে আনসি ফরম্যাট, ঠিক আছে? আনসি ফরম্যাটটা হ্যাঁ। মূলত জাস্ট একটা কনভার্টেড ফরম্যাট। এটা মূলত বিহাইন্ড দ্য সিন লেখে ইংলিশে, এটাকে কনভার্ট করে বাংলায় দেখায়, ঠিক আছে? আর ইউনিকোড ফরম্যাটটা একটা ইউনিভার্সাল ফরম্যাট। এই ফরম্যাটে আপনি হচ্ছে যেই কোনো জায়গাতেই লিখতে পারবেন, এটা আর ভাঙবে না। এটার জন্য ফন্ট ম্যান্ডাটরি না। একটা ফন্ট যদি পাওয়াই দেন তাহলে ওই ফন্ট অনুযায়ী এটা চলবে। যদি ফন্ট নাও পায় তারপরও সমস্যা নেই, সে নিজস্ব একটা স্টাইলে জিনিসটা বোঝা যাবে। তো এই যে যে ফরম্যাটটা বললাম, দুইটা ফরম্যাট, এটাতে আমি লিখলাম হচ্ছে ইউনিকোড ফরম্যাট, এটা লিখলাম হচ্ছে একটা আনসি ফরম্যাট। তা আমি এইটার কথাই বলছি, আপনি যদি নাম্বার ইউজ করতে চান, বাংলা নাম্বার, অবশ্যই আপনাকে আনসি ফরম্যাটে ইউজ করতে হবে। এই ইউনিকোডের কোনো একটা ফন্ট ইউজ করলে কিন্তু কাজ হবে না। তো এখন প্রশ্ন আসবে যে ইউনিকোডের ফন্ট চিনব কিভাবে আর আনসি ফরম্যাটের ফন্ট চিনব কিভাবে? সহজ রাস্তা বলি এটা। আপনি যখন ইনস্টল করেন, যেমন এই যে একটু আগে আমরা একটা ফন্ট ইনস্টল করলাম না, আমি আবার একটু দেখাই, আইডিএম, এই যে আলিনুর বহুব্রীহি ধরেন, এই ফন্টটা
দেখেন যখন আমি নামাইছি, নামানোর সাথে সাথে সে আমাকে তিনটা ভার্সন দিছে। ইউনিকোড ফন্ট, আনসি, আনসির দুইটা ভার্সন, আবার ভার্সন 1 ভার্সন 2। তো এটা যখন আপনি ইনস্টল করবেন তখন নিজেই বুঝবেন যে এটা আমি একটা আনসি ফন্ট ইনস্টল করতেছি বা এটা একটা ইউনিকোড ফন্ট ইনস্টল করতেছি। আর এইখানে বিল্ড ইন একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি এমজে দিয়ে যেই ফন্টগুলো আছে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি ইনস্টল করেন, বা আপনি বিজয়টা যখন ইনস্টল করেন, বিজয় ইনস্টল করার সাথে সাথে অনেকগুলো বাংলা ফন্ট ইনস্টল হয়ে যায়। তো এমজে দিয়ে যেই ফন্টগুলো আছে, সেই ফন্টগুলো হচ্ছে আপনার আনসি ফরম্যাটের ফন্ট। যেমন এটা কি ফন্ট দেখেন তো, সুতুনি এমজে। এই যে এমজে না, জি এমজে দিয়ে হচ্ছে সাধারণত আনসি ফরম্যাটের ফন্টগুলো। ঠিক আছে। তো এবার আমরা সর্বশেষ নাম্বারিংয়ে আসি একটু। ধরেন যে আমি এখান থেকে এই নাম্বারিং ইউজ করতে চাই 1 2 3 4। দেখেন অটোমেটিক কিন্তু এক চলে আসছে আমার, 1 2 3 4 5 6, কারণ আমার ফন্টটা দেওয়া কি সুতুনি এমজে। এটাই যদি আমি এই ফন্টটা চেঞ্জ করে আমি ইংলিশ দিয়ে দিই, আহ, এটা, তাহলে ইংলিশের ফন্টটা আসছে। কিন্তু এই যে আমি যে ইউনিকোডের একটা ফন্ট যদি দেই, তাহলে কিন্তু আর কাজ হবে না। সোলাইমান লিপি কিন্তু ইউনিকোডের একটা ফন্ট, অথবা লি আলিনুর বহুব্রীহি ইউনিকোডের ফন্ট। এই যে ইউনিকোডের ফন্ট দিছে, এই যে 1 2 3 বাংলায় আসে নাই, ফন্টের স্টাইল পাইছে ঠিক, কিন্তু আইছে কি সে ইংরেজিতে। জি, বুঝতে পেরেছি ভাইয়া। অনেক বড় গল্প বলে ফেললাম আনসি অ্যাট, এটা বোঝার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রশ্নটা দরকার ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজুল ভাই বলেন। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রেজ করছেন তারা একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ? নাম বলার সাথে সাথে আহ, মানে লাইট ক্যামেরা অ্যাকশন, দ্রুত কথা বলা শুরু করে দিতে হবে। আশিক, আশিকুজ্জামান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে, লাস্ট যেটা দেখাইছেন আজকের ক্লাসে, যে স্টাইল কপি করা, ওইটা একটু দেখালে ভালো হতো আর একবার। স্টাইল তো কপি করা আজকে দেখি নাই, আজকে স্টাইল তৈরি করা দেখছি এখানে। জি ভাই, মানে স্টাইল কপি করার পর লাস্ট যে চেঞ্জিং এর জন্য দেখাইছেন ওটা বুঝছি, কিন্তু স্টাইলটা কপি করা গতকাল দেখাইছিলেন, তার একবার একটু দেখালে ভালো হতো আর লাস্ট কি। ক্লাসে? জি জি। ও আচ্ছা, হ্যাঁ আমরা ফরম্যাট পেন্টার দেখছিলাম, স্টাইল কপি করা এটা। জি জি। ওকে ফাইন, আমি আবার একটু দেখাচ্ছি। আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমি আবার একটু দেখাই। আমি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে টাইমস নিয়ে রোমান করে ফেলি। এইখানে আমি হচ্ছে একটা লরেম নিয়ে আসি 1/5, আর এইখানে আমি হচ্ছে লরেম 1/1। তো ধরেন যে আমি এইটাকে একটা স্টাইল দিলাম, এই স্টাইল। ওকে। জি তো এই স্টাইলটাকে আমি সেম, এই স্টাইলটা এইরকম, মানে এইখান থেকে এই শব্দটাকে দিতে চাই, জি। শুধু একটা শব্দে দিতে চাই। তো এর জন্য এই স্টাইলটা কপি করতে হবে আমাকে। তো স্টাইল কপি করার সিস্টেম হচ্ছে, আপনি যার স্টাইল কপি করতে চান তাকে আগে সিলেক্ট করেন। তো আমি জি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ফরম্যাট পেইন্টার চাপ দিলাম। এটাতে চাপ দেওয়া মানে হচ্ছে আমার স্টাইলটা কপি হয়ে গেছে। এবার এই স্টাইলটা কাকে দিতে চাই, এই শব্দটাকে, তাহলে এই শব্দটাকে আমি সিলেক্ট করে দেখাই দিলাম। দেখেন এই ভাই, শব্দটা ঠিক কিন্তু ওই আছে, স্টাইল হয়ে বুঝতে গেছে। পারছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলী আহমদ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার প্রশ্নটা ছিল যে একটা বড় প্যারাগ্রাফ থেকে যদি নির্দিষ্ট দুটা বা তিনটা লাইনের ইনডেন্ট বাড়াতে বা কমাতে চাই, এরকম কি কোনো উপায় আছে? নির্দিষ্ট দুইটা, আচ্ছা আপনি মিউট করেন না। হ্যাঁ, প্রশ্ন করছেন, এবার উত্তর নিয়ে যাইতে হবে আপনার, উপায় নেই, প্রশ্ন করে ঝামেলা পড়ে গেছেন। আচ্ছা। আচ্ছা, তাহলে ধরেন যে আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখে ফেলি, তাহলে আপনার প্রশ্নটাকে আমরা অনেক বেশি রিলেট করতে পারবো। তা আপনি চাচ্ছেন এটার দুইটা বা তিনটা লাইন ইন্ডেন্ট বাড়াইতে, জি, মাসের দুটা বা তিনটা। মাঝের। হ্যাঁ। আচ্ছা, যদি মাঝের দুইটা বা তিনটা লাইন বাড়াইতে চান তাইলে আসলে মুশকিল, তাইলে যেটা করতে হবে এখানে একটা প্যারাগ্রাফ ব্রেক দিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। আরেকটা জিনিস আছে এখানে, ব্রেক দিয়ে দিলেন, ব্রেক ব্রেক দেওয়ার সাথে সাথে তো ওই প্যারাগ্রাফই ভেঙে গেছে আর কি। এখন প্যারাগ্রাফ হয়ে গেছে আমার দুইটা। হ্যাঁ, ঠিক আছে। নতুন প্যারাগ্রাফ। হ্যাঁ, তাহলে এই দুইটা প্যারাগ্রাফকে আপনি ইন্ডেন্ট বাড়াইতে পারেন, এটা একটা রাস্তা। কিন্তু এটা আসলে ম্যানুয়ালি করলাম আর কি।
আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ই না, কি বলে, মাঝখানের না। আপনি আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি চাইলে এরকম অনেক সময় প্রয়োজন হয়, প্রথম লাইনটা আমার হচ্ছে ইন্ডেন্টেশন একরকম, পরের সবগুলো লাইন ইন্ডেন্টেশন ভিন্ন রকম। এইটা করা যায় সহজেই, যে আমার প্রথম লাইনটা শুরু থেকে এইখান থেকে আসলো, পরের গুলা দূরে থেকে আসবে। এটার সহজ রাস্তা হচ্ছে এই যে এইখান থেকে এটাকে আপনি ইন্ডেন্টেশন বাড়িয়ে দিতে পারেন। তো এইটা তাহলে দুইটা ঘটনা ঘটলো। এক হচ্ছে আপনি যদি স্পেসিফিক দুইটা লাইন করতে চান মাঝখান থেকে, তখন আপনাকে প্যারাগ্রাফটা ভাঙতে হবে। আর যদি প্রথম লাইনের সাথে পরের লাইনগুলা ডিফারেন্ট ক্রিয়েট করতে চান, তখন এই যে এটাই যথেষ্ট। এইগুলা দিয়ে কিন্তু এই যে এইগুলা নিয়ে ট্যাব নিয়ে একদিন কথা বলবো আমি, সুযোগ হলে বলছিলাম। এইখানে কিন্তু অনেক খেলাধুলা আছে, আপনার অনেক বেশি এখানে কাজ করার সুযোগ আছে। জি ভাই। মারুফ হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিফ্লেক্সটা কেমনে করে করবো একটু দেখাই দিলে বা ভালো হইতো আবার। রিপ্লেস। জি। ওকে ফাইন, চলেন আমরা রিপ্লেস করব। এখান থেকে ধরেন যে এখান থেকে আমরা এই শব্দ তো বুঝি না, কি শব্দ যে লেখা এগুলা। ধরেন যে এই যে ওড়না, হ্যাঁ পাওয়া গেছে একটা বাংলা টাইপের শব্দ। এই ওড়না শব্দটাকে আমরা রিপ্লেস করব। ঠিক আছে, ওড়না শব্দটাকে আমরা ঘুমটা দিয়ে রিপ্লেস করব। ওকে, তো চলেন রিপ্লেসে আমরা ক্লিক করি। রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখেন ওই যে সর্বশেষ আমরা যা করছিলাম যমুনা দিয়ে, সেগুলো এসে আছে। তা আমার তো এইসবের কিছুই দরকার নাই, আমি রিপ্লেস করব কাকে? ওড়নাকে। হ্যাঁ, এই যে যাকে রিপ্লেস করব সেটা এখানে দিলাম। আর কি দিয়ে রিপ্লেস করব? আমি চেঞ্জ করব কি, মানে চেঞ্জ হয়ে সে এটা কি হয়ে যাবে? ঘুমটা। আচ্ছা, এগুলো নিয়ে আপনারা কিন্তু আবার মাইন্ড করেন না যে ওড়নাকে আমরা ঘুমটা বানিয়ে দিলাম। হ্যাঁ, ওড়না এটাকে চেঞ্জ করে দিলাম ঘুমটা। তা আমরা হচ্ছে একটা একটা করে ধরে ধরেও রিপ্লেস করতে পারি, যে আগে খুঁজবো যে কোথায় আছে। আর যদি বলি যে না আমরা সবগুলো একসাথে রিপ্লেস করে দেবো, তো রিপ্লেস অল, এটা চাপ চাপ দিলে এই যে একটাই খুঁজে পাইছে সে, এটাকে রিপ্লেস করে ফেলছে। ক্লোজ করে দিই, দেখেন এখন আর ওড়না নামে কিছু নেই, যে ঘুমটা চলে আসছে। তা আপনার যদি এখানে 10টাও থাকতো বা 20টাও থাকতো, সবগুলোই আপনার একসাথে চেঞ্জ হয়ে যেত। ভাই ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এরপরে আছেন এমডি রুহুল আমিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ফোন দিয়ে ক্লাস করতেছি, ট্যাব বা ল্যাপটপ বা পিসি নেই, তারা যে হোমওয়ার্কটা সাবমিট করবো কিভাবে? পিডিএফ করে গ্রুপে দিয়ে দিবেন। মানে ফোনে যেটা প্র্যাকটিস করবো এটাই পিডিএফ করে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই পিডিএফ করে দিয়ে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাফাজ্জল হক। হ্যাঁ ভাই, ভাইজান, জি। আমার প্রশ্নটা হচ্ছে যে অনলাইন থেকে ডাউনলোড করে এমএস ওয়ার্ডে ফন্ট অপশনে এটা কিভাবে সেটিং দিব দেখিয়েছিলেন, আবার পুনরায় দেখে দিলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে আমি তো অলরেডি 2বার দেখাই ফেলছি। আপনি দয়া করে কি একটু ভিডিওটা দেখে নেবেন, ভিডিওতে কিন্তু এটা দেখানো আছে। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলে অটোমেটিক এখানে চলে আসে। এখানে আলাদা কোনো কারিশমা নাই। যদি এখানে খুঁজে না পান, মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে আবার ওপেন করবেন। ওপেন করলে এখানে খুঁজে পাবেন মাস্ট। এটা নিয়ে মানে কোনো ডাউট নেই। তারপর আপনি ভিডিওটা একটু আবার দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি না পারেন, আমি নেক্সট ক্লাসে আবার আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা বিষয় আছে। জি। সেটা হলো যে এখন যে ওই যে বড় একটা প্যারাগ্রাফ যে করলেন, কিভাবে যে করলেন বুঝতে পারি নাই, মানে অল্প একটা প্যারাগ্রাফ যে আছে কিভাবে যে আচ্ছা করলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। ইকুয়াল সাইন, লরেম, এই যে এইভাবে লিখতে হবে, আমি যেভাবে লিখছি। উল্টাপাল্টা লিখলে হবে না, কারণ এটা একটা সূত্র মনে করতে পারেন, a+b হোল স্কয়ারের মতো। লরেম ব্র্যাকেট, কয়টা প্যারাগ্রাফ চান? ধরেন যে আমি 2টা প্যারাগ্রাফ চাই, প্রতিটা প্যারাগ্রাফে কয়টা লাইন হবে সেটাও লিখে দিতে হবে আপনাকে। তো প্রত্যেকটা লাইনে 5টা করে, প্রত্যেকটা প্যারাগ্রাফে 5টা করে লাইন হবে। লাইন বলতে সেন্টেন্স আর কি। এরপরে এন্টার প্রেস করেন, তাহলে দেখেন এই যে আমার 2টা প্যারাগ্রাফ আছে, দুইটাতেই আমার 5টা করে ও, ই আছে। তা আপনি এখানে চাইলে ধরেন যে যদি আমি এরকম একটা কমান্ড দিই, লরেম 100 × 10, তাহলে দেখেন একসাথে আমি কত পৃষ্ঠা টাইপ করে ফেললাম। আল্লাহু আকবার। ও অল্পই হয়েছে, বেশি হয় নাই। তো এটা যদি আমি আরো বেশি লিখতাম, যত লিখতাম তত হইতো। হুম, ঠিক আছে।
ওকে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এমডি আরাফাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই মোবাইলে কালকে বাড়ির কাজটা করতে পারি নাই। অ্যাপটা কেন জানি ডাউনলোড করছি, কিন্তু লগ ইন করতে পারতেছি না, সাইন ইন। কোনটা ইউজ করতেছেন? ডব্লিউপিএস অফিস? না, ওয়ার্ডের একটা ক্রম থেকে নামাইছিলাম। আচ্ছা, ওয়ার্ডে তো এটা আবার পেইড, টাকা পয়সা চাইবো। আপনি ডব্লিউপিএস অফিস ইউজ করতে পারেন, অথবা গুগল ডক্স ইউজ করতে পারেন মোবাইল থেকে। গুগল সেখানেও আপনি, ডক্স। হ্যাঁ, কাজগুলো টুকটাক প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে এই যে পিডিএফ আকারে আমাদেরকে ডাউনলোড করে শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সুমাইয়া আক্তার। মোহাম্মদ রাফি আহমেদ সাইদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে মাইক্রোসফট ইয়া মাইক্রো ওয়ার্ড এগুলো নামাইছিলাম আর কি, কিন্তু চালানো যায় না আর কি, কম্পিউটারে যেভাবে চালায় মোবাইলের মধ্যে। মাইক্রোসফট ওয়ার্ড নামাইছেন অ্যাপসটা? জি জি। আচ্ছা, ওইটা ইউজ করা না গেলে ওই যে ডব্লিউপিএস অফিসটা ইউজ করেন। যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেগুলি বলছেন আজকে আর কি ক্লাসের মধ্যে, এগুলি কি মোবাইলে প্র্যাকটিস করা যাবে না? আমার পিসি হ্যাঁ, নাই করা এরকম যাবে, করা যাবে। সবগুলি। এই টুকটাক ধরেন যে এই স্টাইলটা হয়তো বা আপনি খুঁজে পাবেন না, হ্যাঁ, এই স্টাইল আপনার এখানে অত দরকার নাই। মোবাইলে এইখানের অনেকগুলাই খুঁজে পাবেন, আমি যা যা বলছি। ঠিক আছে, মানে আপনি যদি মোবাইলে 50%ও খুঁজে পান, অনেক। কারণ মোবাইল এইগুলা মোবাইলের কাজ না। তো মোবাইলে যতটুকু দিছে জাস্ট বেসিক কাজ চালানোর জন্য। তা আপনি যতটা সম্ভব প্র্যাকটিসটা করে ফেলেন মোবাইলে। অনেক সময় যে ভাই দেখা যায় যে ইয়া হয়ে যায় আর কি, হ্যাং হয়ে যায় অনেক সময়। মোবাইল, জি জি, অনেক কাজ করতে গেলে কম্পিউটারে যা যা করা যায় এখানে প্র্যাকটিস করতে গেলে দেখি এরকম। এটা তো স্বাভাবিক। আপনি একটা, ও তো একটা ছোট মানুষ, ছোট মানুষকে এত প্রেশার দিলে হবে? তো কিছু কিছু পয়েন্টে একটু কষ্ট করে করতে হবে আর কি। ধরেন যে, মানে আমার কাছে 10 টাকা থাকলে আমি যতটা ফ্লুয়েন্টলি হাঁটতে পারি, আমার কাছে 500 টাকা থাকলে আমি তো একটা বাইক নিয়ে চলে যাই, তাই না? তো এটা একটু করতে হবে। 100% তো একুরেট হইলে তো ভালোই হইতো, একজ্যাক্ট তো হবে না। আর মোবাইলের স্ক্রিনটাও তো ছোট, আপনাকে যে সব ফিচারগুলো দিবে অ্যাভেলেবল হবে না তো। মোবাইল প্রফেশনাল কাজের জন্য না, পার্সোনাল ইউজের একটা ডিভাইস মোবাইল। ওকে, জাকিয়া সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে এক্সেলের যে পেজটা এটা ছোট বড় কিভাবে করতেছেন? এক্সেলে না ওয়ার্ডে? হ্যাঁ, ওয়ার্ডে। এই যে নিচে, নিচে একটা জুম করার এই যে প্লাস মাইনাস বাটন আছে, এটা দিয়ে করা যায়। অথবা আমরা যেটা করি ওইটা দিয়ে তো করি না, কন্ট্রোল চেপে ধরে মাউসের যে হুইলারটা আছে, চাকাটা আছে, কন্ট্রোল হুম। চেপে ধরে চাকাটা যদি উপরের দিকে ঘুরাই তাহলে এটা জুম হয়, আর নিচের দিকে ঘুরাইলে জুম আউট হয়। ও হ্যাঁ, হয়েছে। রুস্তম। হুম, রুস্তম আনমিউট করেন, আপনি ভিডিও চালু করছেন, হ্যাঁ। বলেন আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন হচ্ছে এই যে এডিটিং গ্রুপ যেটা আছে, হ্যাঁ, যে ওখানে ওটা ওটা শেখানো হয় না এখনো। আমি তো শিখাইলাম এডিটিং। তাহলে ভাই আমি মিস করছি সম্ভবত, ওটা যদি আরেকবার ভিডিওটা দেখাইতেন। একটু দেখে নিন। ঠিক আছে ভাই, আসসালামু জি, আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। লিজু আহমেদ না লাইজু?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? জি ভাই, আমার নাম লিজু আহমেদ। লিজু আহমেদ, হ্যাঁ হ্যাঁ, ওকে জি ভাই। ফাইন, বলেন ভাই। ভাই হচ্ছে যে আমি আহ, মানে আজকে ক্লাসে জয়েন করলাম, কালকে জয়েন করতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো কালকের ক্লাসটা কি পাওয়া যাবে? গ্রুপে দেখেন, পাওয়া যেতে পারে আশা করি। আচ্ছা। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে উপস্থিতি, তা আমি তো হচ্ছে যে মেসেজ অপশনে ঢুকাচ্ছি না। মেসেজ অপশন? মানে মানে এখানে মানে উপস্থিতির জন্য ইয়ে করতেছে না, তো আমি ওইটা লিঙ্কটাও খুঁজে পাচ্ছি না, প্রথমে খুঁজে পাচ্ছিলাম তো এখন আসতেছে না। কিভাবে ইয়া করব, প্রেজেন্ট করব? আচ্ছা, মেসেজ প্রয়োজনে আপনার জন্য আবার দেওয়া হবে, আপনি লাইনে থাকেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ABM তৌফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আজকে আমাদের যে বাসার কাজ দিলেন প্যারাগ্রাফ, এটা কি মানে বাংলা লিখলেও তো হবে না? হ্যাঁ হ্যাঁ, বাংলা লিখলে হবে, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ হোসাইন। আসসালামু আলাইকুম ভাই, আমার দুইটা প্রশ্ন। জি ভাই, প্রথমটা হচ্ছে হোমওয়ার্ক গুলো কোন গ্রুপে জমা দেওয়ার কথা বিষয় বলছেন ভাই? প্রথম একটা প্রশ্ন আর কি আমার। আর দ্বিতীয় হোমওয়ার্কের একটা হচ্ছে ভাই, গ্রুপ আছে, আপনি অ্যাডমিনদেরকে নক দিন। জি ভাই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দ্বিতীয় গ্রুপ প্রশ্ন। নাকি ভাই? হ্যাঁ, করে ফেলেন, বলেন। জি ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি তো ওই যে ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি, এখন ল্যাপটপ দিয়ে ক্লাসটা দেখলাম যে সন্ধ্যা 6টা, ওই সময় আসলে সুযোগ হয় না। এখন করণীয় কি ভাই? আচ্ছা, আমি এটা কিন্তু ওই এটা যে আমি দুইটা বলি। গ্রুপে আছি আর কি। দুইটা গ্রুপে থাকা যাবে না, আপনি হচ্ছে ভাইদের সাথে কথা বলে যেটা আপনার সুবিধা, যে কোনো এক গ্রুপে থাকেন, আপনার যেটা সুবিধা হয় সেভাবেই থাকেন, সমস্যা নেই। মূলত ক্লাসের কোর্স মডিউল একই মডিউল, হ্যাঁ। তো আপনি ভাইদের সাথে আগে এটা নিয়ে কথা বলে ফাইনাল করে ফেলেন, দুই গ্রুপে থাকার দরকার নেই আপনার। জি ভাইয়া, সালাম। উম, সাফায়াত। আসসালামু আলাইকুম ভাই। আপনি যে ওয়ালাইকুম। প্যারাগ্রাফটা আনছেন ওটা কি অনলি লরেম দিয়েই আসবে নাকি অন্য কিছু দিয়েও আনা যেতে উম, পারে? না না, অন্য কিছু দিয়ে আনার সুযোগ নেই। এটা ইটস লাইক এ ফর্মুলা, এখানে অন্য কিছুর হাত নাই, এটা লেখলেই আসবে শুধু। মানে এই সেমটাই আসবে? হ্যাঁ, সেমটাই আসবে। এটা জাস্ট একটা ডামি টেক্সট, এটা কোনো কিন্তু ফর্মাল কিছু না, এটা প্র্যাকটিসের জন্য জাস্ট। এরকম কি আর কিছু নাই? এমন কিছুই নেই। লরেম এটা বিশ্ববিখ্যাত একটা সাইট, অ্যালিপসামে, অ্যালিপসাম.com, এইখান থেকে মূলত এই লেখাগুলো আসে। সারা দুনিয়ার যত ডিজাইনার আছে তারা এই লেখাগুলাই কপি করে নিয়ে, এখন ধরেন যে আমি একটা পোস্টার ডিজাইন করতেছি, তা আমি তো জানি না যে ক্লায়েন্ট আসলে এখানে কি লিখতে চায়, তা আমি আমার মতো করে কিছু লেখা লিখে দিই। তো এই লরেমের লেখাগুলো লিখলে কি হয়, কোনো কপিরাইট ধরে না ডিজাইনে। তো সব ডিজাইনের এখানে সব ল্যাঙ্গুয়েজের ভাষা আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজের ভাষা চান, সব ল্যাঙ্গুয়েজ না, মানে অনেক ল্যাঙ্গুয়েজের ভাষাই এখানে আছে, বিভিন্ন, সরি ল্যাঙ্গুয়েজের ভাষা বলতেছি। আর ভাই আপনি হ্যাঁ বলেন। বলছিলেন যে আমাদের বাংলা, ইংলিশ আর অ্যারাবিক রাইটিংটা বলবেন। আপনি অনলি বাংলা আর ইংলিশটা বুঝাইছিলেন গত ক্লাসে, অ্যারাবিকটা আর হুম, বোঝান নাই। বুঝাবো ওটা বুঝাবো ইনশাল্লাহ। হ্যাঁ বুঝাবো, আরেকদিন বুঝাবো। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাইফুল্লাহ আল আলিফ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, এই যে আপনি গত ক্লাসে বলছিলেন যে ডিজিটাল প্রোডাক্ট বিডি, এখান থেকে আপনি যেই অ্যাপসটার বা সাইটটার কথা বলছিলেন, ওইটা কি অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে, ওরা আপনার অ্যান্ড্রয়েড, আইফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টোটালি 5টা ডিভাইসে ইউজ করতে পারবেন আপনি। উম, আচ্ছা ভাইয়া। আর হচ্ছে যে লরেম, এটা কি আপনার মানে কোনো হেডলাইন দিলে কি প্যারাগ্রাফ আলাদা আসবে না একই প্যারাগ্রাফ আসবে? একই প্যারাগ্রাফ যেমন আমি বারবারই আসবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমডি ইউসুফ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, আমি গতকালকে ক্লাসটা মিস করছি। আপনার প্রথম ক্লাসে আমি বুঝতে পারতেছি না আর কি, অ্যান্ড্রয়েড ফোনে আমি এইগুলার টাইপিং করব কিবা আপনার পিডিএফ করব করে আপনাদের যে জমা দেব, সেটা কোনো অ্যাপসের মাধ্যমে নাকি? আচ্ছা, এটা নিয়ে ভাই আপনাকে উত্তর দিবেন, অথবা ভাইকে নক দিন গ্রুপে, অথবা আমাদের ক্লাসের সেশনটা শেষ হইলে আপনি একটু কানেক্টেড থাকেন, ভাইকে জিজ্ঞেস করেন এই বিষয়গুলো। যে কোন ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে? তো আমি বিদায় নেওয়ার পর পরই ভাই উত্তর দিবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু এমডি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সরোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার যেহেতু ফোন আপাতত ল্যাপটপ নাই, তো গুগল ডক্সে বাংলা ইংরেজি ফন্ট অ্যাড করব কিভাবে? গুগল ডক্সে আলাদা করে ফন্ট ইউজ করা যাবে না। গুগলের ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো গুগলেরও বেশ কিছু বাংলা ফন্ট আছে, হ্যাঁ। যেমন হচ্ছে হিন্দ শিলিগুড়ি, তারপরে নোটো সেরিফ বেঙ্গলি, এই রকমের গুগলে গিয়ে বাংলা ফন্ট লিখে সার্চ দিলে আপনি বাংলা ফন্ট পাবেন অনেকগুলা। তো ওইগুলা ইউজ করবেন, হুম হুম। গুগলের ফন্ট ওই স্ট্যান্ডার্ড ফন্ট। ওইটা তো পারি, যেমন পিক্সেল অ্যাপে আমরা ফন্ট গুলো অ্যাড করি না, ডিজাইন করতে বা কোনো কালার ইয়ে করতে। হুম হুম। দেন হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, স্টাইল অ্যাড করার তো কোনো অপশন আছে কি, মানে ডক্সে, গুগল না ডক্সে? না না না, গুগল ডক্সে আসলে একজ্যাক্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতো সব ফিচার নাই। দুইটা তো দুই কোম্পানির প্রোডাক্ট, একটা গুগলের আর একটা মাইক্রোসফটের। তো একজ্যাক্ট জি হুবহু এই জিনিসটা নাই। জি ভাইয়া, আমার এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে। ওকে। আহ, ওমর ভাই, গো উইথ ওমর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমরা তো হচ্ছে ফোন দিয়ে আর কি লেখালেখি করি, ফোন দিয়ে হচ্ছে আমরা এই কাজ করি। আপনার এখানে ভাই ফোনে সবগুলো সফটওয়্যার অ্যাকচুয়ালি কাজ করে না। তাহলে ভাই কি করা যায়? আমাদের কি কম্পিউটার দিয়ে কি কাজ করা লাগবে? আমি এটা তো গত ক্লাসেই বলছি যে ফোনটা হচ্ছে আপনি ধরেন যে কোনোভাবেই ল্যাপটপ বা কম্পিউটার ম্যানেজ করতে পারতেছেন না, তখন জাস্ট প্র্যাকটিসের জন্য ফোন ইউজ করেন। আপনার পরিচিত কারো কাছ থেকে যদি 1 ঘন্টার জন্য একটু ল্যাপটপ নেওয়া যায়, তাহলে সবচাইতে ভালো। কারণ ফোন দিয়ে আসলে 100% এই জিনিসগুলো কভার হবে না। জি, ধন্যবাদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদুল ইসলাম আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছি, কিন্তু যেটাতে আছে সেটাতে এই ক্লাসের লিঙ্ক গুলো যাচ্ছে না। আর এটা যেটার সাথে কানেক্ট আছে সেটার মধ্যে আমাকে একটু ম্যাচিং হচ্ছে না আর কি। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর ভাই দিবেন, আপনি বাইকে লাইনে কোথায় থাকুন। হবো? আর ভাইয়া, এগুলা ল্যাপটপের মধ্যে যেগুলো কাজ করবে, এগুলো হোমওয়ার্ক গুলো কিভাবে পাঠাবো আপনাকে? ওই যে টেলিগ্রাম গ্রুপ, আপনার ওই প্রশ্ন ওই জায়গায় আটকে গেছে আর কি। আচ্ছা, এটা আপনি গ্রুপটাও তো একটু পাই নাই থাকেন, আমি। এই যে আমি হচ্ছে লিভ নেওয়ার পর ভাই হচ্ছে আপনাকে উত্তর দিবেন, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এমডি মকসুদুল হক, মেবি নাকি? নাফিসুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার হচ্ছে যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ওই যে আপনি একটু যান, আপনার ডিসপ্লেতে আমি একটু দেখাই। স্যার ওই যে স্কেল ফন্ট, আপনি ওই যে একটা রো গেছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমার ল্যাপটপে আমি পাচ্ছি না। ওইটা কিভাবে আমি ওখানে শো করাবো? কিসের কিসের আবার বলেন? স্যার ওই যে প্যারাগ্রাফের নিচে একটা স্কেল রো গেছে না। এই যে হ্যাঁ এটা। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার ও, ওইটা এটা কিভাবে এই যে আমি দেখাই, ভিউতে আসবেন, এই মেনু থেকে আচ্ছা। ভিউতে, এখান থেকে রুলার, এটা দেখছেন টিক দেওয়া, আপনি হ্যাঁ এটা হ্যাঁ অফ হ্যাঁ। করলে চলে গেছে, এই যে আপনার ওইখানে মানে এমন, আবার ও অন করে দেন। হ্যাঁ স্যার, ঠিক হয়েছে এবার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন।
জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই হচ্ছে আসলে মানে আমার তো কালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, যার কারণে তো আর কি অ্যাটেন্ড করতে পারতেছি না। তো এই সবগুলো যে ক্লাস 15টা, এই 15টায় কি গ্রুপে থাকবে নাকি পরে আউট হয়ে যাবে? থাকবে আশা করি ইনশাল্লাহ। যেহেতু পরীক্ষা তো সেহেতু মানে ক্লাস করা সম্ভব হচ্ছে না আর কি প্রতিনিয়ত। ওকে 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 ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। দেবস্মিতা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার আসসালাম। আমার প্রশ্ন ছিল তিনটা। এখানে সিলেক্ট অপশনের কাজটা কি? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমি একটা লেখা বাংলাতে লিখতে চাই, সেখানে বাংলা পুরো একটা প্যারাগ্রাফ, বাংলার সাথে কিছু কিছু ইংলিশ ওয়ার্ডও আছে। তো ইংলিশ ওয়ার্ড গুলো দেখা যায় পুরো ফন্টটা কিন্তু বাংলার সুলাইমান লিপিতে। এখন ওখানে যখন পুরোটা যখন সিলেক্ট করা হয় তখন দেখা যাচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলো একটু ভেঙে ভেঙে যায়, মানে কেমন একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড লেগে লেগে যায় একটা লেখার মধ্যে। পুরো লেখার মধ্যে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে, ভিতরে 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 কিছু কিছু জি ইংলিশ যে ওয়ার্ড আছে। ইংলিশ ওয়ার্ড গুলো একটার সাথে একটা লেগে যায়। তো ওই ক্ষেত্রে অনেকগুলো যেহেতু ইংলিশ ওয়ার্ড একসাথে, কিভাবে ইংলিশ ওয়ার্ড গুলোকে ঠিক করা যায়, ইংলিশ ওয়ার্ড গুলোকে সুন্দর দেখা যায়, যেমন ধরেন হুম টাইমস হুম হুম, নিউ রোমান, অন্য আরেকটা ফন্ট বা ইংলিশ বুঝতে ওয়ার্ড পারছি, গুলো। হ্যাঁ হ্যাঁ। এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে এখানে পি এর মতো দেখতে যে একটা অপশন দেখা যাচ্ছে, ওই পি এর অপশনের মতো বক্সের টেবিলের বর্ডার উপরে পি এর মতো একটা অপশন দেখা যাচ্ছে, ওইটার কাজ বুঝি নাই। পি এই তিনটা। কোনটা? পি না, এক্স্যাক্টলি অল বর্ডারের উপরের দিকে একটা অপশনের এই উপরে, যে না এটা, না না, এটা এর পাশেও আরো দুইটা পি দেখা, পি এর মতো দেখা যাচ্ছে। এইটা। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা, এগুলোর কাজগুলো কি বুঝি নাই। ও আচ্ছা, এটা আমি বলছিলাম টেক্সট ডিরেকশন। ধরেন যে আপনার বাংলা এবং ইংলিশের জন্য বাংলা এবং ইংলিশ লেখাগুলো আমরা বাম থেকে ডান দিকে লিখি, তাই না? বাম দিক থেকে লেখা শুরু করে ডান দিকে যায়। তো এটা হচ্ছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন। কিন্তু যখন আমি আরবি লিখতে যাব, তখন এটা কিন্তু আরবি লিখতে হয় ডান দিক থেকে শুরু করতে হয়, ডান দিক থেকে বাম দিকে। তখন আমার হচ্ছে এই যে টেক্সট ডিরেকশনটা রাইট টু লেফট করে দিতে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে টেক্সট ডিরেকশন মূলত, যে আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি হচ্ছে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে নেবেন। এই যে দেখেন আমরা সবকিছু কিন্তু ডান পাশে চলে আসছে। এটা আরেকটা হচ্ছে সিলেক্টের কাজ কি? ওকে, সিলেক্টের কাজ হচ্ছে সিলেক্ট করা। এখন এখানে বেশ কিছু অপশন আছে, যদি আমি এখানে দুইটা অপশন দেখাইছি। এক হচ্ছে সিলেক্ট অল, আপনার ডকুমেন্টের সব কিছু একসাথে সিলেক্ট করে ফেলবেন এই সিলেক্ট অল দিয়ে। ঠিক আছে? শর্টকাট বলছিলাম কন্ট্রোল সিলেক্ট অল। ইভেন আপনার যদি এখানে 500 পৃষ্ঠার একটা ডকুমেন্টও হয়, সব একসাথে সিলেক্ট করে ফেলতে পারবেন এই সিলেক্ট অলের মাধ্যমে। কারণ যে 500 পৃষ্ঠা আপনি একসাথে ডিলিট করে দিতে চান, তো সিলেক্ট অল করে ব্যাক স্পেস চাপেন, সব শেষ। ঠিক আছে? আর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা দেখাইছিলাম। একই স্টাইলের দুইটা লেখা আপনি বা তিনটা লেখা বা আপনার ডকুমেন্টের সব টাইটেলগুলো আপনি একই স্টাইল করছেন, তো এখন সবগুলা টাইটেলের ফন্ট সাইজ একটু কমাই দিতে চান, তাই আপনি হচ্ছে সবগুলাকে এইখান থেকে এক ক্লিকে ধরে ফেলতে পারেন, ধরে ফন্ট সাইজ ছোট করে দিলেন। এখানে আরও দুইটা জিনিস আছে, সিলেক্ট অবজেক্টস, এটা আমি দেখাইনি কারণ অবজেক্ট নিয়ে আমরা এখনো কাজ করিনি। ধরেন যে আপনি যখন একটা ছবি ইনসার্ট করেন অথবা একটা শেপ ইনসার্ট করছেন, তখন এই শেপটা ধরেন যে আপনার লেখার পিছনে পড়ে গেছে, তখন আপনি ধরতে পারতেছেন না। এই সিলেক্ট অবজেক্ট দিয়ে আপনি ওইটা সহজে ধরতে পারবেন। সিলেকশন প্যান হচ্ছে আপনার ওই অবজেক্টগুলো একসাথে দেখা যায় এইখানে, আপনার কয়টা ছবি বা শেপ আছে সেই জিনিসগুলো সব এইখানে অ্যাভেলেবল হয়। আপনি এখান থেকে কোনো একটাকে হাইড করে রাখতে পারেন, ডিলিট করতে পারেন। এটা আমরা নেক্সট ক্লাসে যখন ইমেজ নিয়ে কাজ করব বা শেপ নিয়ে কাজ করব, তখন আমাদের এটা কাজে লাগবে। সর্বশেষ আরেকটা প্রশ্ন ছিল মেবি আপনাদের, হচ্ছে ফন্ট নিয়ে। ওকে, ফন্টের বিষয়টা একটু, হ্যাঁ এটা একটু ডিপ বিষয়। এইখানে দুইটা বিষয়। এক হচ্ছে একটা সহজ সমাধান, আপনি লেখার ক্ষেত্রেই একটু করে লেখেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনি যখন লিখতেছেন তখনই, যখন বাংলা লিখতেছেন তখন যাতে সুতুনি এই কি বলে সুলাইমানি লিপি ফন্ট ইউজ করেন,
যখন ইংলিশ লিখতেছেন তখন টাইমস নিউ রোমান ইউজ করেন। তো এখন এটা তো আরেক গন্ডগোলের বিষয় মনে হচ্ছে যে আমার প্রতিবার ফন্ট চেঞ্জ করা, হ্যাঁ, গিয়ে গিয়ে ফন্ট চেঞ্জ করে লেখা, এটা তো আরো একটু টাফ। তো এইটার ক্ষেত্রে সমাধান হচ্ছে আমরা শর্টকাট তৈরি করতে পারি। আমি এইখান থেকে সুতুনিয়ামজি বা হচ্ছে সরি টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে, মানে এখানে ক্লিক করে তারপরে এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। তো এটা সহজ রাস্তা হচ্ছে আপনি চাইলে এটার জন্য একটা শর্টকাট তৈরি করতে পারেন, যাতে আপনি ওই শর্টকাটটা ইউজ করলে সাথে সাথে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আবার ধরেন যে আপনি বাংলা লিখতেছেন, তখন আপনি সোলাইমান লিভ ফন্টটা এসে একটা শর্টকাট বানিয়ে নিলেন। তো এটা করে কোথা থেকে আমি একটু দেখাই। এইখান থেকে আপনি অপশনসে চলে আসবেন। অপশনসে আসার পর হচ্ছে আপনি কাস্টমাইজ রিবন এইখানে আসেন। এরপরে এই যে দেখেন কিবোর্ড শর্টকাট একটা অপশন আছে, এইখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এইখানে আসার পর আপনি ফন্টের যেহেতু শর্টকাট বানাবেন, তা আপনি হচ্ছে এইখান থেকে এই যে ফন্টস এইটাতে ক্লিক করেন। আচ্ছা, এটা আমাদের আহ, যদি কারো কাছে কমপ্লেক্স মনে হয়, ভিডিওটা থাকবে, রিপিট করে দেখে নিন, হ্যাঁ। তো ফন্টসে গিয়ে আপনি হচ্ছে ধরেন আমরা টাইমস নিউ রোমানের একটা শর্টকাট তৈরি করব, যেহেতু আমার ইংলিশের জন্য ওই ফন্টটা আমি ইউজ করব, বা আপনি যেটা ইউজ করবেন সেটার আপনি হচ্ছে শর্টকাট তৈরি করে ফেলবেন। তা আমরা টাইমস নিউ রোমানটা খুঁজে বের করি আগে। টিআই, এই যে টাইমস নিউ রোমান, ওকে, এটা আমি খুঁজে বের করলাম। এবার আমি শর্টকাট তৈরি করলাম, ধরেন যে অল্টার কন্ট্রোল শিফট সি, এরকম একটা শর্টকাট দিলাম। তা আপনার যেটা ভালো লাগে সেই শর্টকাটই দিবেন, তবে ওভারল্যাপ যাতে না করে। আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইগুলাকে ইউজ করা যাবে না, করলে আপনার হচ্ছে মূল শর্টকাট কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে অল্টার কন্ট্রোল শিফট সি দিলাম আমরা। অথবা হচ্ছে আমি দিই ইংলিশ, যেহেতু অল্টার কন্ট্রোল শিফট ই, এটা কেটে দিই আমি আগে। অল্টার কন্ট্রোল শিফট ই, তাতে ইংলিশ, ওকে, অ্যাসাইন করে দিলাম আমরা। আর বাংলার জন্য আমরা ধরেন যে ফন্ট ইউজ করবো আমাদের সুতুনিয়াম, যে হ্যাঁ, ধরেন যে আমি আনসি ফরম্যাটে লিখবো। এই যে আমাদের সুতুনিয়াম যে আছে, এটার জন্য অল্টার কন্ট্রোল শিফট বি, এটা আমি অ্যাসাইন করে দিলাম। ব্যাস, এখন আপনার জন্য লেখা কিন্তু সহজ তুলনামূলক। তো ধরেন যে আমি ইংলিশে লিখতেছি, হ্যালো দিস ইজ রুহুল আমিন, ধরেন যে আমি বাংলায় লিখবো আবার। তো বাংলার জন্য আমাদের কি করতে হবে? এখন আপনি যখন কাজ করতে থাকবেন, আমি তো এখন বুঝাইতেছি এই কারণে আমার সময় লাগতেছে, আপনি যখন কাজ করতে থাকবেন তখন তো এত সময় লাগবে না। তো আমি বাংলা লেখার জন্য অল্টার কন্ট্রোল শিফট বি, ওই যে দেখেন শুধু নেম যে কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ওইখানে যাইও নাই, ঠিক আছে। আর যেহেতু বাংলায় বিজয় লেখার জন্য অল্টার কন্ট্রোল বি চাপতে হবে, বি চেপে আমি হচ্ছে লেখা শুরু করলাম, রুহুল আমিন। আমার গ্রামের বা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা আমি আবার ইংরেজিতে লিখতে চাই। তাহলে ইংরেজিতে লেখার জন্য আমার অল্টার কন্ট্রোল শিফট ই লিখলাম, ওই যে টাইমস নিউ রোমান চলে আসছে, বাংলাদেশ। দেখছেন আমি কিন্তু মাউসে হাত না দিয়ে যেখানে বাংলা দরকার সেখানে বাংলা লিখতেছি, আবার যেখানে ইংরেজি দরকার ইংরেজি লিখতেছি। তো এটা আমি হচ্ছে সুতুনিয়াম যে টাইমস নিউ রোমান দুইটা শর্টকাট বানাই দেখাইলাম। আপনি হচ্ছে সোলাইমান লিপিতে বানান, এবং হচ্ছে ইংলিশের অন্য ফন্ট প্রয়োজন হলে অন্য ফন্টে বানায় এটা লিখতে পারেন। এটা হচ্ছে একটা রাস্তা। তো এটা যদি আপনি শুরু থেকে লিখতেছেন বাংলা ইংলিশ মিলে, সেক্ষেত্রে এটা কাজ করবে। কিন্তু আরেকটা বিষয় আছে, যেটা আপনি বললেন ধরেন যে আমার অলরেডি আমি লিখে ফেলছি, সেই সময় আমি কি করব? লিখে ফেললে যদি আপনি ইউনিকোডে লেখেন, তাহলে একটা সমাধান আছে। আনসি ফরম্যাটে বিজয় ক্লাসিকে লিখলে আর সমাধান ওই ধরে ধরে করতে হবে। ইউনিকোডে লিখলে একটু সমাধান আছে একটা। সেটা কেমন আমি যদি একটু দেখাই, যদি আবার ধরে ধরে টাইপ করতে হবে, এটা আমি এখান থেকে দেখাই, আপনি একটু ট্রাই করে নিন। এই যে এখানে চলে আসবেন, আপনি ধরেন যে এখানে অনেকগুলো লেখা লিখে ফেলবেন, বাংলা ইংলিশ মিক্স করে, সমস্যা নেই। এখান থেকে ফন্টে আসেন, ফন্টের এই কর্নারে এইখানে এসে আপনি হচ্ছে দেখেন ফন্ট কিন্তু দুইটা ফন্ট দেওয়ার সুযোগ, একটা হচ্ছে ল্যাটিন টেক্সট, এখানে একটা ফন্ট দিতে পারবেন, এবং কমপ্লেক্স স্ক্রিপ্টে আরেকটা ফন্ট দিতে পারবেন আপনি। তো আপনি কমপ্লেক্স স্ক্রিপ্টে আপনি হচ্ছে সুতুন কি বলে সোলাইমানি লিপি দিয়ে দিয়ে দিবেন। সবগুলাকে আপনি টাইমস নিউ রোমান দিয়ে দেন, দিয়ে হচ্ছে কমপ্লেক্স ফন্টটাকে আপনি হচ্ছে সোলাইমানি লিপি দিয়ে দেন। কমপ্লেক্স স্ক্রিপ্ট বলতে যেটা সে ইংলিশ না, ইউনিকোড টাইপের,
সেইগুলাকে ধরে সে হচ্ছে সোলাইমান লিপি বানায় ফেলবে। ঠিক আছে, এটা আপনি ট্রাই করেন। তাহলে যদি আগে লিখে ফেলেন তাহলে এটা সমাধান। আর যদি নতুন করে লিখতে চান তাহলে কষ্ট করে ওই সব ঝামেলায় যাওয়ার দরকার নেই, আপনি হচ্ছে শুরুতেই এই শর্টকাট তৈরি করে ফেলতে পারেন। ওকে, এমডি ফজলে রাব্বি। ভাইয়া কালকে যে গেট ইনটু পিসি যেটা যে ডাউনলোড করা শিখেছিলাম ওইটা পাচ্ছি না ডাউনলোড করতে, কিভাবে ডাউনলোড করতে পারি? কি সমস্যা? কালকে যে আপনি গেট ইনটু পিসি যে ফ্রিটা ডাউনলোড করা শিখাইলেন, না, সেটা তো শিখেলাম, বুঝলাম। পারতেছেন না বলতে আপনি কোন জায়গায় আটকে যাচ্ছেন সেটা বলেন একটু। ডাউনলোড করতে পারতেছি না, মানে ওইখানে আসতেছে বাট অনেকগুলো অপশন দেখাচ্ছে, ওইটা ডাউনলোড করতে পারতেছি না। গেট ইনটু পিসি, জি ভাইয়া। এইখানে আসেন। এইখানে জি এসে ভাইয়া। আমি এইখানে থেকে সার্চ দিলাম হচ্ছে এমএস অফিস। ওকে, এই যে এমএস অফিস, তো 2010, হ্যাঁ, এটা আমি নামাবো। ধরেন নিচে চলে আসি, ডাউনলোড, দু একটা পেজ রিডাইরেক্ট করতে পারে, ফ্রিতে আপনাকে দিচ্ছে, একটু অ্যাড না দেখাইলে হবে? আপনি কোথাও যাওয়ার দরকার নেই, যে সে কিছুটা সময় নেবে। বলতেছে যে আপনি অ্যাড ব্লকার ইউজ করতেছেন, এটা কিন্তু ঠিক না। তারা অ্যাড ট্যাড না দিলে, যেমন আমার এখানে কিন্তু কোনো অ্যাড আসতেছে না। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে তো, 4 জিবি, দেখছেন? ও জি ভাইয়া। একটু সময় দেন, মানে ওরা কিছু অ্যাড ট্যাড দেখাবে আপনাকে। ফ্রিতে এত দামি একটা জিনিস দিয়ে দিচ্ছে আপনাকে। জি ভাইয়া। এটা কি নাম? ইয়াকুতুল মারজান তাফসিন। আমি ইংলিশে আবার একটু দুর্বল, নাম উচ্চারণে যদি ভুল করে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি নাম ভাই আপনার? ভাই আমার নাম হচ্ছে ইয়াকুতুল মারজান তাফসিন। ও, তাহলে তো আমি কাছাকাছি উচ্চারণ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিকই উচ্চারণ করেছেন। ওই যে ভাই প্রশ্ন ছিল যে গুগল ফন্টে যদি আমি কিছু লিখি সেগুলোকে আমি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবো? গুগল ফন্টে বলতে? ওই যে আপনি যে গুগল ফন্টে বিভিন্ন লেখার ধরন দেখাইছেন না, ওই যে আচ্ছা, প্যাটার্ন আসছিল, তো হুম, ওইটাকে আমি সেভ করে রাখতে পারবো লিখে? সেভ করে কি করবেন সেটা বলেন, আমি সহজ সমাধান মানে দিচ্ছি। আমি ধরেন যে যদি আমরা, কোন জায়গায় মানে সেভ করে রাখি সেটা আবার অন্যান্য জায়গায় পোস্ট দিলে যদি সেটা পেস্ট করতে পারে সেটা ভালো হয় না, সেজন্য বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা হবে না। ধরেন যে আপনি চাচ্ছেন যে এইখানে লেখলাম, লেখাটা তো খুবই সুন্দর লাগতেছে, তাহলে ফেসবুকে পোস্ট করে দেই। ঠিক আছে, হ্যাঁ সেটাই। একজ্যাক্ট এই ফন্টটা ফেসবুকে যাবে না। ঠিক আছে, কারণ ফেসবুকের নিজস্ব ফন্টের বাইরে আপনি অন্য কিছু দিয়ে লিখতে পারবেন না। এটা হচ্ছে প্রথম বিষয়। হ্যাঁ, লিখতে পারবেন আপনার হচ্ছে যদি আপনার নিজস্ব ওয়েবসাইট হয়, সেখানে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ফেসবুকে পারবেন না, ইউটিউবে পারবেন না। ইউটিউব আপনি, আচ্ছা ফেসবুকে আপনি যেটা পারবেন আপনি ছবি আকারে নিয়ে যেতে পারবেন। তো ছবিতে তো ওকে। আপনি যে কোনো ফন্টই ইউজ করতে পারেন। ওকে ভাই, আরেকটা প্রশ্ন ছিল, করব? বলেন বলেন বলেন। ওই যে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড কালকে দেখাইলেন না, ওইটা হচ্ছে যে কি 500 টাকা যে বললো, এটা কেমনে নিব? ওইখানে ওই যে অনলাইনে কেনাকাটা করেন না, এরকম কিনে ফেলবেন ডিজিটাল তবে প্রোডাক্ট। ওইখানে ওই যে ক্রেডিট কার্ডের নাম্বারটা খুঁজতেছে, ওটা কি মানে কোনো দোকানে গেলে ওরা ডাউনলোড করে দিবে? না না, ওদেরকে বিকাশে পেমেন্ট করে দিবেন। ও এই যে ঠিক আছে, এখানে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মার হোসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলছিলাম ল্যাপটপে জুম অ্যাপটা কিভাবে ডাউনলোড করবো যদি একটু দেখাইতেন। এই যে এখানে জুম লিখে সার্চ দিবেন, জুম, সাথে জুম জি। ডাউনলোড লেখেন তাহলে আরো ভালো। এই যে ডাউনলোড সেন্টারে চলে আসেন ওদের। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার নাকি এটাই? আহ, ভাই বলছিলাম জুম অ্যাপে কি আর কোনো লগ ইন টগিন কিছু করা লাগে নাকি এই যে ডাউনলোড দিলে কি ক্লাস করা যাবে এটাই?
ক্লাস করতে আপনার করা লাগবে না, তবে লগ ইন করে থাকলে ভালো। অ্যাকাউন্ট তো ফ্রি, এতে তো অ্যাকাউন্ট করতে তো টাকা পয়সা লাগে না। তবে ও, ডাউনলোড করলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন, জি যে কোনো মানে একটা শুধু ডাউনলোড করে। ল্যাপটপে ডাউনলোড করলেই আমি ক্লাস করতে পারবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এখানে। জি ভাই, ঠিক আছে, জয়েন করার ধন্যবাদ। সময় আপনার নিজের নামটা দিয়ে দিবেন জাস্ট। জি ভাই, আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন, এই সেটা হলো আমার কম্পিউটারে যে ওয়ার্ডের যে মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে এটা মানে ওই ইনস্টল করা আছে আর কি, যেটা কম্পিউটার নেওয়ার সময় দিয়ে দেয় অফিসিয়ালি। তো ওটা একটু পুরাতন ভার্সনটা আর কি, ওটার সাথে মানে আপনার ওটার এখানের কোনো মিল পাচ্ছি না। তো এটা মানে আমি বর্তমান যেটা নিউ ভার্সন ওটা কি কিনতে হবে মানে আপনি এর আগে যেটা বলছিলেন আর কি, ওটা কি মানে এগুলা কি কিনে নিতে হয় সাধারণত ওয়ার্ডের কিনে নিলে যেগুলা? ভালো, কিনে নিলে আপনি সেফ থাকলেন। 500 টাকাই তো। হ্যাঁ, কিনে নিলে ভালো। আর যদি আহ, ওই গেট ইন টেপিসে দেখাইলাম, ওইটা কিনতে হবে না, ফ্রিতে ইউজ করতে পারবেন। আচ্ছা দুইটা বুঝছি। দুইটা অপশনই তো আমি বললাম। আচ্ছা বুঝছি। আর একটা প্রশ্ন ছিল ভাইয়া, ওই সেটা হচ্ছে এই মনে করেন এই আমার তো এখানে গুগলের মধ্যে অনেক কিছু মানে ডিটেল যেগুলা মানে পিডিএফ আকারে সেভ করতে মানে চাচ্ছিলাম আর কি। তো এখন এগুলা কি মানে এই সিস্টেমটা কি আছে মানে গুগলে আমরা যেগুলা ডিটেল মানে একটা ধরেন এসে এসে ওটা কি আমরা পিডিএফ আকারে কি এটা ডাউনলোড করতে পারি মানে গুগল থেকে বা বিভিন্ন মানে ইয়ার কি আপনার ওই যে আহ মিডিয়া থেকে আর কি, ওগুলা কি আমরা পিডিএফ আকারে নিতে পারি না গুগল থেকে? পিডিএফ আকারে আপনি যদি অনলাইন থেকে কপি করে নিয়ে এসে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসেন, নিয়ে এসে পিডিএফ আকারে সেভ করে ফেলেন। আচ্ছা এটা তো সহজ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, এটাই ছিল জি, আর কি। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আহ, আপনাদের যেই হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেইগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, হোমওয়ার্কগুলো করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।